দেখো আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ বায়োমলিকুলস। এটা একটা 11 এর চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে প্রচুর কোশ্চিন হয় বায়োমলিকুলস, ঠিক আছে? তো সেলটা আমরা মোটামুটি ভাবে পড়েছিলাম, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দ্য সেল আমরা সবার শেষে আরেকবার সেল পড়ে নেব। এখন আর সেল পড়বো না, এই বায়োমলিকুলস পড়বো। বায়োমলিকুলসটা শেষ করে সেল সাইকেল ডিভিশন এগুলোতে যাব। মানে যেই অ্যারেঞ্জমেন্টে আমি তোমাদেরকে সিলেবাসটা প্রোভাইড করেছি আমি কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টে পড়াবো, ঠিক আছে? এবার তোমাদের যখন যেটা যে জায়গায় প্রবলেম হবে তোমরা বলবে। এখানে আরো 2-3 জন জয়েন করার কথা, এবার তাদের কারোর রিচার্জ শেষ, কেউ বাড়িতে আছে, তো তারা রেকর্ডেড পেয়ে যাবে, নট এন ইস্যু। চলো শুরু করছি। ফার্স্টলি ইউ হ্যাভ টু সে মি, তোমাদের কিছু আইডিয়া আছে বায়োমলিকুলস নিয়ে? কোন প্রকারের আইডিয়া বায়োমলিকুলস নিয়ে? আর এটুকু কোঅপারেট করবে, যেহেতু ইটস এ টিউশন লাইক, এটা তো বড় কোনো ব্যাচ নয়, তো বড় ব্যাচ থেকে আমি এক্সপেক্ট করি কম যে রেসপন্স করবে। এবার এটা তো টিউশনের মতো, তোমরা আমার সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতে পারো, আর উইথাউট ইউর ইন্টারাকশন আই ক্যান নট মুভ। এবার তোমাদের হ্যাঁ বা তোমরা বুঝতে পারছো রেসপন্স না করলে আমি মুভ করতে পারবো না। আর বেসিক্যালি এই যে ব্যাপারটা, এটা আমি তোমাদেরকে এনসিইআরটি-টা পুরো একটা ওয়ার্ডও বাদ যাবে না, পুরো এনসিইআরটি ধরে ধরে পড়াবো। তার সাথে সাথে একটা লাইনের সাথেও কিন্তু কনসেপ্ট, মানে যতটুকু কনসেপ্ট দেওয়ার দরকার ততটুকু কনসেপ্ট দেবো। মানে তোমার এনসিইআরটি-টা এই ক্লাসের পর আমি আবার এটাকে শেয়ারও করে দেবো। তারপরে তুমি শুধু চোখ বুলিয়ে নেবে একবার, নিজেদের মতো করে একবার করে পড়ে নেবে। এনসিইআরটির বাইরে কোনোদিন কোশ্চিন হয় না। এনসিইআরটিটাকে আরো যত এনসিইআরটি গুলে গুলে খাবে, মানে মুখস্থ করলে সমস্যা, কনসেপ্ট বুঝতে হবে। সেই জন্য একটা লাইন বা দুটো লাইনের পিছনে দেখবে আমি এত 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 কথা বলবো, সেগুলো হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ছাড়া কিচ্ছু হবে না, কনসেপ্ট ইজ রিকোয়ার্ড। তো আমি তোমাদেরকে লাইন ধরে ধরে পড়াবো, এর মানে এটা নয় যে আমি জানি না। মানে আমি শুধুমাত্র লাইন ধরে এই জন্যই পড়াবো যাতে তোমরা পড়তে পারো, কারণ তোমরা তো লাইন ধরেই পড়বে, তো এই জন্যই পড়াবো। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কেউ করে না, ওই সেই জন্যই আমার এটা স্টার্ট আপ, যে লাইন ধরে দেওয়া। কারণ কনসেপ্ট বোঝানো আরো সহজ, কনসেপ্ট বোঝানো মানে পিছনে বোর্ড আছে, জাস্ট উঠলাম, কনসেপ্ট বুঝিয়ে দিলাম, তোরা তোদের মতো করে দেখে নিবি, ইটস টু মাচ ইজি। কিন্তু লাইন ধরে ধরে কনসেপ্ট ইটস টু মাচ টাফ, ঠিক আছে? তো আমি সেটাই করার চেষ্টা করছি, হোপফুলি ইউ উইল গেটিং দ্য বেনিফিট। চলো প্রথমে দেখো বায়ো মলিকুলস। বায়ো কথাটার অর্থ হচ্ছে জীব, মলিকুলস মিন দেয়ার শুড বি সাম কাইন্ডস অফ অ্যাটম। বায়ো মলিকুলস, আমরা ধীরে ধীরে আসছি, হ্যাঁ। দের ইজ এ ওয়াইড ডাইভার্সিটি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? নিজেদের মতো করে যদি না, যখন যেখানে দরকার হবে নিজেদের মতো করে তোমরা জুম করে নিতে পারো, ঠিক আছে? ইটস আ ওয়াইড এসপেক্ট, তোমরা নিজেদের মতো করে জুমও করে নিতে পারো। দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনটা? দেখতে Yes, পাচ্ছ? sir. Yes, sir. ওকে ওকে ফাইন। আর কথাও ঠিক মতো শুনতে পাচ্ছ? হ্যাঁ ঠিক স্যার আছে, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো, there is a wide variety of living organism into our biosphere. পুরো বায়োস্ফিয়ারে এই যে ভূজগৎ, এখানে ওয়াইড ভ্যারাইটি অফ লিভিং অর্গানিজম আছে। ওয়াইড মানে পুরো সুদূর প্রাচীর একটা লিভিং অর্গানিজম আছে, অনেক ধরনের লিভিং অর্গানিজম, হিউম্যান, এনিম্যাল, প্ল্যান্ট, ইনসেক্ট, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারাও তো লিভিং অর্গানিজম। অর্গানিজম মানেই জীব হবে, লিভিং মানেই জীবিত। তো আমাদের চারপাশে পুরো বায়োস্ফিয়ারে অনেক লিভিং অর্গানিজম আছে। নাও এ কোশ্চিন অ্যারাইজ ইনটু আওয়ার মাইন্ড দ্যাট, আমাদের একটা কোশ্চিন যাচ্ছে, কি কোশ্চিন যাচ্ছে? অল লিভিং অর্গানিজম আর মেড অফ সেম কেমিক্যাল। কি কোশ্চিন জাগে না? সবারই কি সেম কেমিক্যাল নিয়ে গঠিত? নাও দ্য অ্যান্সার ইজ, ইউ হ্যাভ লার্ন দ্য কেমিস্ট্রি, নাও হাউ এলিমেন্টাল অ্যানালাইসিস ইজ পারফর্ম। If we perform such as analysis on plant, animal or tissue or microbial paste, we obtain list the element. দেখো এবার প্রথম কোশ্চিনটা কি জাগলো, যে সব এলিমেন্ট কি একটাই অর সেম কেমিক্যাল সাবস্টেন্স? তারপরের উত্তর দেখো, না, সব এনিমেল সেম সাবস্টেন্স নয়। আমরা কি পড়েছি? বেশিরভাগ প্ল্যান্ট, এনিমেল, মাইক্রোবস, আমি তোমাদেরকে বললাম এই গাছ, আমরা, তারপর হচ্ছে হিউম্যান বিংস, সবকিছুই উই অবটেন লিস্ট, কিছু কিছু এলিমেন্ট তাদের মধ্যে কমন। দেখো হুইচ হুইচ এলিমেন্ট? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড সেভারেল আদার অ্যান্ড রিসপেক্টিভ কন্টেন্ট উইথ ইউনিট মাস অফ লিভিং টিস্যু। বোঝা গেল?
তাহলে এখন পর্যন্ত জানলাম বেশিরভাগ যে লিভিং অর্গানিজম তার মধ্যে এই চারটা জিনিস কমন। কি কি কমন? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অ্যান্ড সিভিয়ার টাইপ অফ অ্যানাদার নিউট্রিয়েন্টস। বোঝা গেল? If the same analysis we performed in a earth car, say an example of non-living, তাহলে এতক্ষণ ধরে আমরা লিভিংটা পড়লাম, তাই তো? লিভিং অর্গানিজমে আমরা কি দেখলাম বা লিভিং টিস্যুতে আমরা কি দেখলাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো মোটামুটি থাকে, রাইট? এবার আমরা পড়বো নন লিভিং অর্গানিজম। আর্থ কাস্ট মানে কি? আর্থ থেকে, পৃথিবী থেকে একটা নুড়ি কাকড় বা যে কিছু নিলে সেটা হচ্ছে নন লিভিং, যে যার কোনো কি নেই, জীবন নেই, নন লিভিং। দেখো, what are the different in two list? In the absolute term, no such as difference could be made out. কোন প্রকার ডিফারেন্স কিন্তু তেমন ভাবে পাওয়া যায়নি। All elements present the sample of earth crust are also present in the living organ tissue. Clear? তাহলে কি বোঝা গেল? আমরা লিভিং অর্গানিজমে যেই মেটেরিয়ালস বা যেই মলিকিউলস গুলো পাচ্ছি, লাইক কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আর্থ কাস্ট, দ্যাট ইজ নন লিভিং। নন লিভিং অর্গানিজমেও আমরা তেমন কোনো কিন্তু পার্থক্য বুঝতে পারলাম না। আমরা কি দেখলাম? সেখানেও সেম পরিমাণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, পরিমাণ সেম নয়, কন্টেন্টটা সেম। মানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, কতটা পরিমাণ থাকবে উই উইল আন্ডারস্ট্যান্ড ইন লেটার। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত বোঝা গেল যে লিভিং অ্যান্ড নন লিভিং অর্গানিজম বেসিক্যালি, প্রথমে দেখলাম যে লিভিং অর্গানিজম, দেখো আমাদের চারপাশে কি আছে? বেশিরভাগ লিভিং অর্গানিজম। তারপর আমাদের মাথায় কোশ্চেন আসলো, সবাই কি একই রকম কেমিক্যাল দিয়ে তৈরি? তারপরের কোশ্চেন, না, কি বেশিরভাগ কম্পোনেন্ট বা বেশিরভাগ এলিমেন্ট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, রাইট? তারপরে আমরা একটা নন লিভিং অর্গানেলস নিলাম বা অর্গানিজম নিলাম, নন লিভিং, যাদের কোনো প্রকার জীবিত নয়, লাইক আর্থ কাস্ট। নেওয়ার পর আমরা সেখানে চেক করলাম সেখানে আর এখানে কোনো কি এলিমেন্টাল ডিফারেন্স আছে কিনা। উই ফাউন্ড আউট দ্যাট দেয়ার ইজ নো ডিফারেন্ট, অলমোস্ট সেম, লাইক হিয়ার ইজ অলসো হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন আর প্রেজেন্ট। বোঝা গেল? However, a closer examination leaving related to the abundance number of carbon, hydrogen in respect other element in the living organism rather than earth crust. আমি তোমাদেরকে বললাম কন্টেন্ট শুড বি সেম, হাইড্রোজেন থাকবে, কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, কিন্তু কোয়ান্টিটি শুড বি ডিফারেন্ট। কন্টেন্ট আর কোয়ান্টিটি দুটো কিন্তু আলাদা। কন্টেন্ট মানে কি থাকবে, কোয়ান্টিটি মানে হাউ মাচ অ্যামাউন্ট। তো দেখো পরের লাইনটাতে কি বলেছে, কার্বন আর হাইড্রোজেন এলিমেন্ট লিভিং অর্গানিজমে বেশি থাকবে রাদার দেন নন লিভিং অর্গানিজম। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. এনি ডাউট আপ টু দিস মাচ? খুবই ইজি তো। প্রথমে মাথায় আসলো, আমি কিন্তু একদম মুখস্থ কনসেপ্ট গুলোকে মুখস্থ করাবো, আমি তোমাদেরকে লাইন মুখস্থ করাবো না, কনসেপ্ট মুখস্থ করাবো, ঠিক আছে? যেহেতু ডে বাই ডে এনসিইআরটি as well as NTA are changing their pattern so that I will take lots of time. আমি তোমাদের হার্ডলি দুটো এবং তিনটো, কোনো সপ্তাহে দুটো, কোনো সপ্তাহে তিনটো, ম্যাক্সিমাম তিনটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব, ম্যাক্সিমাম তিনটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর রুটিন বলে দেবো, ম্যাক্সিমাম তোমরা ধরে রাখো মঙ্গল, বৃহস্পতি আর শনি, ঠিক আছে? আর আমি কিন্তু একদম ডিপলি পড়াবো, এর উপরে ডিপে কোনো পড়াশোনা হয় না, ইট টেক্স টাইম। ওই তোতা পাখির মতো বলে দিয়ে চলে গেলাম, নট লাইক দ্যাট। আমি এসবে বিশ্বাসী না, আমি কোয়ালিটিতে বিশ্বাসী, ঠিক আছে? আমি কিন্তু ইনডিপলি পড়াবো, সময় লাগুক, কিন্তু তোমরা বোঝো, কনসেপ্টটাকে নাও। ক্লিয়ার? আরেকবার বলি, জাস্ট আই এম টেকিং 1 মিনিট সময়, 1 মিনিট সময় নিচ্ছি, এই পুরো প্যারাটাকে আরেকবার সামারাইজ করে দেই। দেখো, প্রথমে আমরা ভাবলাম আমাদের চারপাশে কি আছে, অল লিভিং অর্গানিজম আছে, রাইট? বায়োস্ফিয়ারে লিভিং অর্গানিজম আছে। এবার আমাদের মাথায় কোশ্চেন আসলো, সব লিভিং অর্গানিজম কি সেম কাইন্ডস অফ কন্টেন্ট নিয়ে তৈরি? মানে কেমিক্যালটা তোমার বডিতে যা আছে, আমার বডিতে যা আছে, প্ল্যান্টের বডিতে যা আছে, এনিমেলের বডিতে তাই আছে কি? তারপরে আমরা অ্যান্সার পেলাম না, কিছু কিছু কমন এলিমেন্টস আছে যেগুলো সব লিভিং অর্গানিজমে থাকে। কি কি কমন অর্গানেলস, কি কি কমন মলিকুলস? দ্যাট ইজ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, রাইট? এবার আমাদের কোশ্চিন, লিভিং এ যা থাকে নন লিভিং এও কি তাই থাকে? তারপরে উই আর অ্যানালাইসিস দ্যাট in the non-living there is also same elemental things, একদম সেম, কোনো প্রকারের তেমন কোনো পার্থক্য আমরা নোটিস করলাম না।
কিন্তু এটা দেখলাম যে হাইড্রোজেন আর কার্বনটা লিভিং অর্গানিজমের মধ্যে বেশি থাকে। ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Okay. Now we are coming to the how do we analyze the chemical composition. এবার কথা কি, এতক্ষণ তো আমরা বুঝলাম অনেকগুলো কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি, রাইট? কেমিক্যাল এলিমেন্টস দিয়ে তৈরি আমাদের বডি। এবার কথা হচ্ছে আমরা কি করে এগুলোকে অ্যানালাইসিস করব, কি আছে, কিভাবে কেমিক্যাল মানে হুইচ ইজ কেমিক্যাল কম্পোজিশন। মাথায় রাখবে, কম্পোজিশন মানে কম্পোস্ট একটা জিনিস। ধরো ইফ আই এম সেইং দ্যাট মাই ফোন ইজ কন্টেইনস উইথ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম and another social media, মানে আমার ফোন এগুলো নিয়ে তৈরি। কম্পোজিশন মানেও সেম। আমার বডি বা তোমার বডি বা অ্যানিম্যালের বডি, এই যে লিভিং অর্গানিজম গুলো আছে তাদের বডি কি কি কেমিক্যাল কম্পোজিশন তার মধ্যে আছে, আমরা সেটা কি করব, অ্যানালাইসিস করব। একদম ভালোভাবে নোটিস করবে, যেখানে যেটা সমস্যা হবে সেটা বলবে, ঠিক আছে? আর ওই জন্যই আমি বেশি জনকে নেব না, আমি নিব একদম .10 অ্যাডমিশন ক্লোজড। মানে বেশি জনকে তৈরি করার মতো আমার কাছে সময় নেই, এটা হচ্ছে মেইন কথা। দেখো, হাউ ক্যান উই কন্টিনিউ দ্য আস্কিং ইন দ্য সেম ওয়ে অর্গানিক কম্পাউন্ড আর ফাউন্ড ইন দ্য লিভিং অর্গানিজম। কি দেখো, তোমরা আমাকে বলতে পারবে অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে ডিফারেন্স কি? আগে কি শুনেছো? অর্গানিক মানে জৈব আর ইনঅর্গানিক মানে অজৈব, শুনেছো কি? Sir. হ্যাঁ, অর্গানিক আর ইনঅর্গানিকের মধ্যে একটা পার্থক্য বলো, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স? অর্গানিকে কি থাকে? কার্বন, মনে পড়ছে? আর Yes, ইনঅর্গানিক sir. উইথাউট কার্বন। Carbon. এবার দেখো, আমাদের সেম ওয়েতে একটা কোশ্চিন কি, হোয়াট আর দ্য টাইপ অফ অর্গানিক কম্পাউন্ড ফাউন্ড ইন এ লিভিং অর্গানিজম। কি কি জৈব যৌগ আমাদের শরীরে প্রেজেন্ট আছে? এবার তোমাদের কোশ্চিন, তোমরাই কোশ্চিন করবে, তোমরাই অ্যান্সার দেবে। হাউ ডাজ ওয়ান গো অ্যাবাউট দ্য ফাইন্ডিং অ্যান অ্যান্সার? তোমরা কিভাবে এই অ্যান্সারকে ফাইন্ড করবে? লেট গেট অ্যান অ্যান্সার। এবার আমরা কি করব, আমরা অ্যান্সার নিব। কি অ্যান্সার? কিভাবে এই লিভিং অর্গানিজমকে আমরা ফাইন্ড আউট করব? দেখো, one has to perform the chemical analysis. We can take any living tissue. আমরা কি নেব? একটা লিভিং টিস্যু। ভেজিটেবল ইজ লিভিং, রাইট? Vegetable is living because it's we are collecting from the plant. And a piece of liver, liver is also living because we are collected from the human beings, right? Liver তো living and vegetable living. দেখো, আমরা কি করলাম, একটা ভেজিটেবল নিলাম বা একটা লিভার নিলাম and grind it in the trichloroacetic acid using a mortar and pestle. মানে এই যে তোমরা নিলে, কি নিলে বলো? একটা নিলে, হয় তোমরা ভেজিটেবল নিলে বা নিলে লিভার। এটাকে কি করবে? এটাকে এক জায়গায় রাখবে, ট্রাই ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। ট্রাই কেন? দেখো, তিনটে ক্লোরিন আছে, দেখতে পাচ্ছ? তিনটে ক্লোরিন আছে। আর এই ওর পাশেরটা, ইট ইজ দা ফর্মুলা অফ অ্যাসিটিক অ্যাসিড, সি ডবল এইচ, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। আর ট্রাইক্লোরো কেন? তিনটা ক্লোরিন আছে, দেখো, ট্রাইক্লোরো। তো এই যে তোমরা নিলে ভেজিটেবল নিতে পারো, অর তোমরা নিতে পারো লিভার। এটাকে নেওয়ার পর এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডকে কি করবে? ইউজ করবে। এই অ্যাসিডটাকে ইউজ করে একটা মোটর অ্যান্ড পিস্টল, মোটর অ্যান্ড পিস্টল মানে একটা জায়গায় রাখবে আর একটা জায়গা দিয়ে এটাকে পেস্ট করবে, বুঝলে? মানে তোমরা সেই গ্রামগঞ্জে হয় না, নুড়ি দিয়ে কি করে, যখন আমরা কিছু একটাকে ইয়ে করতে চাই, ডাইলিউট নট ডিজলভ করতে চাই, সেটাকে আগে আমরা ভেঙে নেই না, লাইক আদা রসুন এগুলোকে পেস্ট করি না? সেম লাইক একটা মোটর নেবে, একটা পিস্টল নেবে। পিস্টল এমন দেখতে হয় আর মোটর এরকম দেখতে হয়। মানে একটা মোটরের উপর তুমি পিস্টলটাকে রাখবে, পিস্টলটাকে রাখলে এটাকে ডাইজেস্ট হয়ে যাবে, বুঝলে? এটাকে ব্রেক ডাউন করা যায়, বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, তো তুমি কি করলে, সে লিভিং অর্গানিজম মানে এটা লিভার হতে পারে বা ভেজিটেবল হতে পারে, এক জায়গায় রাখলে, রেখে এটাকে গ্রিন করলে মানে ব্রেক ডাউন করে দিলে। কিভাবে ব্রেক ডাউন করবে? এই যে দেখো, উইথ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আন্ডারস্টুড? এটাও কোশ্চিন আছে, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? উই অবটেইন এ থিক স্লারি। তারপর আমরা কি পেলাম? একটা থিক স্লারি পেলাম। স্লারি মানে কি? একটা গ্ল্যানি।
যেমন দুধের স্বর হয় না, তেমন একটা গ্ল্যানি, একটা ঠিক একটা স্লারি পেলাম। দেখো, if we are strained with the through a cheesecloth or cotton, we would obtain two fraction. এবার এটাকে আমরা একটা কটন দিয়ে কি করব, জাস্ট মুড়ে দেব। এবার আমরা দুটো অংশ পাবো। দেখো, ওয়ান ইজ কল্ড ফিল্ট্রেট, একটাকে বলা হয় ফিল্ট্রেট, যেটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল, এন্ড অ্যানাদার ওয়ান ইজ দা রিটেন্টেড দ্যাট ইজ অ্যাসিড ইনসলিউবল পুল। বোঝা গেল? তাহলে তুমি কি করলে, প্রথমে লিভার বা ভেজিটেবল কে নিলে, সেটাকে মোটর পিস্টল দিয়ে গ্রিন্ড করলে, গ্রিন্ড করার পর একটা কি পেলে, থিক স্লারি পেলে। আফটার দ্যাট এই স্লারিটাকে তুমি কি কটন দিয়ে জাস্ট মুড়ে দিলে, তারপর দুটো জিনিস পাবে, ওয়ান ইজ অ্যাসিড সলিউবল and another one is the acid insoluble portion. Now is the question, what is acid soluble? মানে একটা পোর্শন অ্যাসিডে কি হয়, সলিউবল ডিফাইনিং দ্যাট একটা পোর্শন অ্যাসিডে দ্রাব্য। বোঝা গেল? আরেকটা পোর্শন অ্যাসিডে ইনসলিউবল, মানে অ্যাসিডে দ্রাব্য নয়। ক্লিয়ার? একদম ক্লিয়ার? স্যার এই অ্যাসিড সলিউবল পুলে মানে এটা বুঝতে পারলাম না এই লাইনটা। হ্যাঁ বলছি, দেখো ওই যে আমি একটা থিক স্লারি পেলাম, স্লারি মানে কি বলতো, এই যে ডাইজেস্ট হয়ে যাওয়ার পর, ব্রেকডাউন হয়ে যাওয়ার পর একটা যে, এটা বাংলা মানে আমি কি করে বলবো, একটা গ্লানি ধরো, বুঝলে, একটা ধরো থিক জায়গা। এবার ওটাকে তুমি একটা চিজ ক্লথ বা কটন দিয়ে তুমি কি করলে, দুটো ফ্র্যাকশনে ভাগ করলে। একটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল, ভালোভাবে মাথায় রাখবে, মানে একটা অংশ, এটা তো দুটো অংশ হলো, এটাকে ব্রেকডাউন করো, দুটো অংশ হলো। একটা অংশ কি করছে, অ্যাসিডের দ্রব্য, মানে যখন অ্যাসিড তুমি ইউজ করছো, অ্যাসিডে একটা অংশ ডুবে যাচ্ছে, দ্রবণীয় অ্যাসিডে, আর একটা অংশ অ্যাসিডে কি হচ্ছে না, সলিউবল নয়, মানে দ্রবণে দ্রাব্য নয়। বুঝতে পারছো? মানে এত এর বাংলা কি করে বলবো, বুঝতে পারছো? বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আমি যদি বলি, তুমি আমাকে বলো তো, সল্ট ইজ সলিউবল ইন ওয়াটার অর নট? ইয়েস। ইয়েস। সলিউবল। ওয়েল ইজ সলিউবল ইন ওয়াটার? নো। ইয়েস। নো। ওয়েল সলিউবল কি করে হয়? ওয়েল সলিউবল, ওয়েল তো ভাসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েল তো ফ্লুইড। ও ওয়েল, হ্যাঁ। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ওকে ওকে, দ্যাট ইজ দ্য মেইন থিংস। অনুপমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। একদম বুঝতে পেরেছো? তাহলে একটা অংশ কি পেলে তোমরা, অ্যাসিড সলিউবল, আর একটা অংশ কি পেলে, অ্যাসিড ইনসলিউবল। ওকে, সায়েন্টিস্ট হ্যাভ ফাউন্ড থাউজেন্ড অফ অর্গানিক কম্পাউন্ড ইন অ্যাসিড সলিউবল পুল। এই যে অ্যাসিড সলিউবল পুল, তোমরা এই ঘটনার সাথে রিলেট করতে পারছো, এখানের সাথে রিলেট করতে পারছো। তাহলে একটা ফ্র্যাকশন তোমরা কি পেলে বাবা, অ্যাসিড সলিউবল, এস ফর সলিউবল, আরেকটা পোর্শন পেলে ইনসলিউবল, রাইট? এই যে সলিউবল পুলটা পেলে, এখান থেকে সায়েন্টিস্টরা কি করলো, অনেকগুলো অর্গানিক কম্পাউন্ড তারা দেখেছে এখানে। বুঝতে পেরেছো? অর্গানিক কম্পাউন্ড মানে ওই যে কার্বন থাকবে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? সাম আপ করে দিচ্ছি উইদিন হাফ মিনিট। আই এম টেকিং 30 সেকেন্ড টাইম। আই এম জাস্ট সাম আপিং দিস থিংস বিকজ উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লটস অফ থিংস সো দ্যাট উই হ্যাভ টু গো। সি, ফার্স্টলি আমরা কি করলাম, উই হ্যাভ টেকেন ওয়ান ভেজিটেবল অর ওয়ান লিভার, রাইট? দে অল আর দ্য লিভিং। ঠিক আছে, বাংলায় বলি, নাহলে আবার আমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমে কি করলাম, একটা ভেজিটেবল নিলাম বা একটা কি নিলাম, লিভারের পিস নিলাম, দুটোই কি লিভিং টিস্যু। বোঝা গেল? তারপর সেটাকে কি করব, সেটাকে গ্রাইন্ড করব। কিভাবে? মোটর পিস্টলকে ইউজ করে, তার সাথে ইউজ করব কি, ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, CL3CCOOH। বোঝা গেল? গ্রাইন্ড করার পর আমরা কি পেলাম, একটা থিক স্লারি পেলাম। সেটাকে কটন দিয়ে আমরা কি করব, কটন দিয়ে জাস্ট মুড়ে ফেলবো, বা কটন দিয়ে জাস্ট বাউন্ডেড করব। বাউন্ডেড করার পর দুটো জিনিস পাবো, একটা হচ্ছে অ্যাসিড সলিউবল পুল and another fraction is the acid insoluble pool. অ্যাসিড সলিউবল পুলে সায়েন্টিস্ট হ্যাভ ডিসকভার্ড দ্যাট অ্যাসিড সলিউবল পুলে অনেকগুলো অর্গানিক কম্পাউন্ড আছে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? আমরা কিন্তু যাচ্ছি, আমরা কিন্তু ভিতরে ঢুকছি, কেমিক্যাল কম্পোজিশন গুলো কি কি, এ তো গল্প। সুন্দরভাবে আমরা এবার ভিতরে ঢুকছি, দেখতে পাচ্ছ? দেখো, আর আজকের পড়া কিন্তু আজকে পড়ে ফেলবে, মানে ক্লাস শেষ, তোমাদের তো সারাদিন অন্য কোনো কাজ থাকে না, পড়াশোনা ছাড়া তো আর কিছুই কাজ নেই আমাদের, যেমন হাজার একটা কাজ। ক্লাস শেষ সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে ফেলবে, একদম লেট করবে না। দিনের পড়াটা দিনে করবে, না হলে পরবর্তীকালে ক্লাসের শেষে যদি তুমি পড়ো, তোমার ইফোর্ট 20%, আর যদি দুদিন পরে পড়ো, তোমার ইফোর্ট আবার 100%। কিপ ইন মাইন্ড দ্যাট।
ঠিক আছে, এবার দেখো ইন হায়ার ক্লাস, তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন তোমরা জানবে একটা পার্টিকুলার অর্গানিক কম্পাউন্ডকে কি করে অ্যানালাইসিস করা হয়। মানে এরকম আমি তোমাদেরকে কয়েকটা মেথোডোলজি বলি। আমরা যেমন ক্রোমাটোগ্রাফি ইউজ করি, তারপর আমরা ইউজ করি ইলেকট্রোফোরেসিস, মানে ইউজ করি মানে আমরা প্র্যাকটিক্যালও করাই কি করে আমরা একটা ডিএনএ ব্র্যান্ড পর্যন্ত আলাদা করে নিতে পারি। আমাদের বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে এই প্র্যাকটিক্যালটা করাতে হয়, মানে একটা পুরো ডিএনএ পর্যন্ত আমরা আলাদা করে নিতে পারি। ঠিক আছে, তোমরা যখন বড় ক্লাসে উঠবে তখন জানবে একটা পার্টিকুলার অর্গানিক মেটেরিয়ালসকে বা অর্গানিক কম্পাউন্ডকে তুমি কি করে অ্যানালাইসিস করবে। দেখো, it will suppose to say here one extract that compound then subject to extract the various separation technique that one has separated on a compound from a কিছুই না, অনেকগুলো কম্পাউন্ড থেকে তোমাকে একটা পার্টিকুলার কম্পাউন্ডকে আলাদা করতে হবে। পরের লাইনে দেখো, ইন এ ওয়ার্ডস ইউ হ্যাভ টু আইসোলেট এ পিউরিফাই কম্পাউন্ড। অনেকগুলো কম্পাউন্ড আছে, সেখান থেকে তুমি ডিজায়ার্ড একটা কম্পাউন্ডকে সেখান থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তবেই তো তুমি তার কেমিক্যাল কম্পোজিশন জানবে, রাইট? ধরো তুমি একটা পার্টিকুলার কম্পাউন্ডের কেমিক্যাল কম্পোজিশন জানতে যাচ্ছ বা একটা পার্টিকুলার অর্গানিক মেটেরিয়াল সম্পর্কে জানতে যাচ্ছ, তো তোমাকে ফার্স্টলি ভিড়ের মধ্যে থেকে তাকে আলাদা করতে হবে, রাইট? তারপরে দেখো, সেই জন্য বলেছে আইসোলেট এন্ড পিউরিফাইজ এ কম্পাউন্ড। অনেকগুলো কম্পাউন্ড থেকে একটা কম্পাউন্ডকে তোমাকে আইসোলেট করতে হবে এবং পিউরিফাই করতে হবে। বোঝা গেল? এবার দেখো, লটস অফ অ্যানালিটিক্যাল টুল ইজ ইউজড টু গিভেন দ্য মলিকুলার ফর্মুলা অ্যান্ড প্রবাবল স্ট্রাকচার অফ এ কম্পাউন্ড। দেখতে পাচ্ছ, সেই কম্পাউন্ডটার তোমাকে কি জানতে হবে? মলিকুলার ফর্মুলা জানতে হবে, মলিকুলার ওয়েট জানতে হবে, প্রবাবল স্ট্রাকচার জানতে হবে। তার জন্য তোমাকে অনেকগুলো অ্যানালিটিক্যাল টুলস এর ইউজ করতে হবে। ধরো তুমি একটা গ্লুকোজ, রাইট? গ্লুকোজে তুমি স্ট্রাকচার জানতে যাচ্ছ, তো সেটাকে স্টাডি করার জন্য সেটাকে তো অ্যানালাইসিস করতে হবে। গ্লুকোজ অ্যানালাইসিস, রাইট? হাউ দ্য গ্লুকোজ লুক লাইক, হাউ দ্য ফর্মুলা অফ গ্লুকোজ, হোয়াট আর দ্য বেসিক স্ট্রাকচার অফ গ্লুকোজ, রাইট? তো এগুলোকে তোমায় কিন্তু জানতে হবে কিভাবে? ভেরিয়াস টাইপ অফ অ্যানালিটিক্যাল টেকনিক কে ইউজ করে। বোঝা গেল? ক্লিয়ার? এবার তোমরা দেখো, অল দ্য কার্বন কম্পাউন্ড we have derived from the living organism or the living tissue that is called biomolecule. ক্লিয়ার? সংজ্ঞাটা ভালোভাবে দেখো, কার্বন কম্পাউন্ড যেটা আমরা লিভিং টিস্যু থেকে পাচ্ছি সেটাকে বলা হয় বায়োমলিকুলস। ক্লিয়ার? তাহলে উইথাউট কার্বন দে আর নট বায়োমলিকুলস, উইথ কার্বন দে আর বায়োমলিকুলস। তাহলে যেই যেই কার্বন কম্পাউন্ড গুলো আমি আমার বডি থেকে, আমি এনি লিভিং টিস্যু থেকে পাচ্ছি, সেটাকে আমরা কি বলবো? বায়োমলিকুলস। সংজ্ঞা বুঝলে? এতক্ষণ পর সংজ্ঞায় আসা গেল যে যেই যেই কার্বন কম্পাউন্ড, দ্যাট মাইট বি সুগার, that might be lipid, that might be fat, that might be any other triglyceride, then might be any other substance, that might be amino acid, that might be protein, right? যেই যে কার্বন কম্পাউন্ড গুলো আমরা পাচ্ছি, আমরা আমাদের শুধু কাজ হবে এখানে কার্বন আছে কিনা। যেই যে কার্বন কম্পাউন্ড গুলো আমরা পাচ্ছি আমাদের বডি থেকে না, এনি কাইন্ডস অফ লিভিং টিস্যু থেকে, সেগুলোকে বলা হয় বায়োমলিকুলস। ক্লিয়ার? একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখো, আমরা আগে কি পড়লাম? আমরা আগে পড়েছি তো কার্বন কম্পাউন্ডকে কি বলে? অর্গানিক। ইয়েস অর নো? কার্বন থাকলে সেটাকে কি বলে? অর্গানিক কম্পাউন্ড, আর উইথাউট কার্বন দ্যাট ইজ ইনঅর্গানিক কম্পাউন্ড। এবার পরবর্তীকালে দেখো, হাউএভার লিভিং অর্গানিজম হ্যাভ অলসো গট ইনঅর্গানিক এলিমেন্টস অর কম্পোনেন্ট। বোঝা গেল? এ বলে ফেললো যে বায়োমলিকুলস। কি বায়োমলিকুলস? কার্বন কম্পাউন্ড গুলো। পরবর্তীকালে বলছে উইথাউট কার্বন কিছু কিছু মলিকুলস থাকে, উই আর সেইং দ্যাট ইনঅর্গানিক কম্পাউন্ড। আন্ডারস্টুড? ইনঅর্গানিক কম্পাউন্ড তো থাকবে লিভিং অর্গানিজমে। ইনঅর্গানিক কম্পাউন্ড মানে যার মধ্যে কোনো কার্বন থাকে না। তোমরা আমাকে বলো, সোডিয়ামে কার্বন থাকে, ক্যালসিয়ামে কার্বন থাকে, ম্যাগনেসিয়ামে কার্বন থাকে, সিলিকনে কার্বন থাকে। এরা কি? এরা সব তো ইনঅর্গানিক, রাইট? এরা কি আমাদের বডিতে থাকে না? সিলিকন থাকে না, ক্যালসিয়াম থাকে না, ম্যাগনেসিয়াম থাকে না, মিনারেলস গুলো থাকে না, ট্রেস এই যে আয়রন থাকে না আমাদের বডিতে, এগুলোতে কি কার্বন থাকে? নো, এগুলো তো আমাদের বডিতে থাকে। সেটাই বলছে। বোঝা গেল? এবার তোমাকে কি করতে হবে দেখো, তোমাকে এবার এদেরকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে এতক্ষণ ধরে তুমি যেগুলো অ্যানালাইসিস করলে সব অর্গানিক কম্পাউন্ড ছিল, এখন তোমাকে ইনঅর্গানিক কম্পাউন্ডকে অ্যানালাইসিস করতে হবে। দেখো,
খুব সহজ একটা জিনিস। দেখো, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এটাকে অ্যানালাইসিস করার জন্য আমি এই রিডিংটা পরে পড়াচ্ছি, গল্পটাকে বলে নি। হ্যাঁ, এটাকে অ্যানালাইসিস করার জন্য তোমাকে একটা লিভার নিতে হবে, বুঝলে? কি কি নিতে পারো? লিভ নিতে পারো। লিভ মানে কি রে? পাতা তো। লিভ মানে কি? পাতা তো, গাছের পাতা। এটাও লিভিং অর্গানিজম। আর লিভার নিতে পারো, বুঝতে পেরেছো? নিয়ে কি করলে, এটাকে কি করলে, বুঝতে পেরেছো? নেওয়া হয়ে গেল। এবার অল ওয়াটার শুড বি ইভাপোরেট, মানে এখান থেকে সব জল বের করে দিলে, এখান থেকেও সব জল বের করে দিলে। জল বের করে দিলে কি হবে? ড্রাই হবে কিনা বলো? জল বের করে দিলে কি হবে? ড্রাই হয়ে যাবে তো। তুমি কোনো একটা সাবস্টেন্স থেকে জলটাকে বের করে দাও, বের করলে কি হবে? ড্রাই হয়ে যাবে। জল ছিল বলে ওয়েট ছিল, তো এটাকে তুমি জল বের করে দাও। জল বের করে দিলে কি হবে? ড্রাই হয়ে যাবে। তারপর সেটাকে তুমি পুড়িয়ে দাও, পুড়িয়ে দিলে, বার্ন্ট করে দিলে। বার্ন্ট করার পর ছাইগুলোকে আমরা কি বলি? অ্যাশ বলি। এর জন্য ছাইগুলোকে কি বলি? অ্যাশ বলি। তো এই অ্যাশ বা ছাইটাকে তোমাকে এবার অ্যানালাইসিস করতে হবে, বুঝতে পেরেছো? তুমি আমাকে একটা কথা বলো, একটা পুরো লিভিং ম্যাটেরিয়ালস থেকে, লিভ গাছের পাতাই ধরো, সেখান থেকে তুমি জলটাকে বের করে দিলে, বোঝা গেল? এবার জলটাকে বের করে দেওয়ার পর সেটা তো পুরো ড্রাই। এবার তুমি সেটাকে পুড়িয়ে দিলে, বার্ন্ট করে দিলে। বার্ন্ট করে দিলে আর অর্গানিক কম্পাউন্ড গুলো কি থাকবে পুড়িয়ে দেওয়ার পর? তুমি বলো। অর্গানিক যেগুলো জৈব, যেগুলো জৈব মানে যেগুলো জীবের মধ্যে ছিল, ওগুলো কি আর থাকবে? থাকবে না। সবগুলো কি ডিস্ট্রয় বা রিমুভ হয়ে যাবে। সেটা বাদে বাকি কি পড়ে থাকবে? সেটা বাদে কি পড়ে থাকবে? তোমরা এখানে খুব সহজ ভাষায় বোঝো, বুঝতে পারছো কি? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো দেখো, একটা তাহলে এখানে তোমরা বলো আমায়, একটা লিভিং অর্গানিজম কি কি নিয়ে তৈরি? একটা লিভিং অর্গানিজম, ধরো এটা একটা লিভিং অর্গানিজম, কি কি নিয়ে তৈরি? অর্গানিক থাকবে, ইয়েস অর নো? অর্গানিক থাকবে, আর কি থাকবে? ইনঅর্গানিক থাকবে, বুঝতে পেরেছো? তো অর্গানিকটাকে তুমি বের করে দিলে, কিভাবে বের করলে? ওই যে বার্ন্ট করে দিলে, জ্বালিয়ে দিলে, অর্গানিকটা তাহলে রিমুভ হয়ে গেল, বুঝলে? তাহলে বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো কি? সব ইনঅর্গানিক তো, সব ইনঅর্গানিক। তাহলে এই ইনঅর্গানিক কি কি আছে সেটাকে জানার জন্য আমি যে যে এতক্ষণ ধরে যে টেস্টটা করলাম বা যে এক্সপেরিমেন্টটা করলাম, সেটা কি করলাম বলো? একটা লিভারকে নিলাম বা একটা লিভকে নিলাম, বুঝলে? গাছের পাতা বা লিভারকে নিলাম, সেটাকে কি করলাম? জলটাকে বাইরে বের করে দিলাম। বাইরে বের করে দিলে এটা কি হবে? ড্রাই হবে, বুঝলে? ড্রাই হওয়ার পর এটাকে তুমি কি করে দিলে? বার্ন্ট করে দিলে, মানে বি ফর বার্ন্ট, পুড়িয়ে দিলে। পুড়িয়ে দেওয়ার পর তাহলে এখানে কি পড়ে থাকবে? পুড়িয়ে দেওয়ার পর সব অর্গানিক গুলো তো বাইরে বেরিয়ে গেছে, তাহলে কি পড়ে থাকবে? ইনঅর্গানিক গুলো পড়ে থাকবে। এই ইনঅর্গানিক গুলো কি কি দেখো? দেখো, the ash মানে ছাই contain with the inorganic elements like calcium, magnesium, বোঝা গেল? inorganic compound like sulfate, phosphate. ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। একদম ক্লিয়ার তো? এর থেকে Yes, সহজ sir. ভাষা হয় না, বুঝলে? লিফকে কি করলে? জল বের করে দিলে, জল বের করে দিলে ড্রাই, ড্রাই করে এস জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে দিলে সব অর্গানিক কম্পাউন্ড উড়ে চলে গেল, পড়ে থাকবে ইনঅর্গানিক। এবার তুমি এক্সামিন করো কি কি ইনঅর্গানিক পড়ে আছে। দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফেট, পটাশিয়াম, এগুলো সবই তো ইনঅর্গানিক, রাইট? এবার তুমি দেখো, এবার তুমি কি দেখবে? আচ্ছা, ওয়াটারটা কি রে? ইনঅর্গানিক না অর্গানিক বলতো? ওয়াটারটা, এখানে কার্বন আছে ওয়াটারে? না। কার্বন আছে, ইনঅর্গানিক তো। হুম। আর আর ওয়াটারকে আমরা আগেই বের করে ফেলেছি, রাইট? কারণ আমরা জানি তো ওয়াটার ইনঅর্গানিক, রাইট? এবার তোমরা দেখো, এই যে দেখো কি বলেছে, এবার কিন্তু আবার কোশ্চিন দেখ, ইনঅর্গানিক কম্পাউন্ড লাইক সালফেট, ফসফেট আর অলসো সিন ইন অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন। দেখো বিজ্ঞানীরা কি বলেছিল মনে আছে? বিজ্ঞানীরা কি বললো দেখো, অ্যাসিড সলিউবল পুলে বেশিরভাগ কি বলেছে? অর্গানিক কম্পাউন্ড আছে। এবার আমরা দেখতে পেলাম অ্যাসিড সলিউবল পুলে ইনঅর্গানিক কম্পাউন্ড থাকে। কি কি ইনঅর্গানিক কম্পাউন্ড? দেখো, এই যে দেখতে পাচ্ছ, সালফেট, ফসফেট। ক্লিয়ার? সালফেট, ফসফেট। তাহলে দিস কোশ্চেন মাইট বি আস্কড in the acid soluble fraction which kinds of inorganic substance might be present, then you have to say, তখন তোমরা বলবে সালফেট, ফসফেট। ক্লিয়ার? Therefore the elemental analysis gives the elemental composition of the living organisms. এবার দেখো, এবার এলিমেন্টাল স্টাডি মানে কি কি এলিমেন্ট আছে লিভিং টিস্যুতে, কি কি এলিমেন্টস আছে। দেখো,
এলিমেন্টাল স্টাডি বললো, আমরা আগে পড়িনি? হাইড্রোজেন, অক্সিজেন আর কার্বন পড়েছিলাম আগে। দেখো দেখো তো, পড়েছিলাম তো। এই যে দেখো হাইড্রোজেন কোথায় বাবা, হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন, জাস্ট আ সেকেন্ড। এই যে এখানেই পড়লাম, দেখো এই যে দেখো হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছ হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন। এখানেও গিয়ে আমি দেখছি লিভিং এলিমেন্টসে তাহলে কি থাকে, হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন আর ক্লোরিন থাকে, রাইট? আরো থাকে, অনেক কিছু থাকে, শুধু ক্লোরিন না, অনেক কিছু থাকে। আর ইনঅর্গানিক এটা টেবিলটা পরে দেখাচ্ছি, হ্যাঁ আগে একটু পড়ে নেই, তারপর টেবিলগুলো পড়াচ্ছি, ঠিক আছে? এবার দেখো ইন দা কেমিস্ট্রির ভিউতে উই ক্যান আইডেন্টিফাই দা ফাংশনাল গ্রুপ। দেখো এলডিহাইড এর ফাংশনাল গ্রুপ কি বলো, বলো? সিএইচও তো। এলডিহাইড কি রে বাবা? সিএইচও তো এলডিহাইড। সিএইচও। আর কিটোন সিও, কিটোন সিও। দেখো তাহলে ফাংশনাল গ্রুপের উপর বেস করে আমরা বলতে পারি কেটন বডি, আমরা বলতে পারি কিটোন বডি, আমরা বলতে পারি এলডিহাইড, রাইট? কিন্তু বায়োলজিক্যাল ভিউয়ে তোমরা যদি ক্লাসিফাই করো তখন তোমরা দেখতে পাবে অ্যামাইনো অ্যাসিড, যে দিয়ে প্রোটিন তৈরি। নিউক্লিওটাইড বেস, বেস গুলো কি কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আরএনএ তে কি থাকে? ইউরাসিল, ফ্যাটি অ্যাসিড, লিপিড। তাহলে এখানে দুটো ক্লাসিফিকেশন পেলাম, একটা হচ্ছে এলিমেন্টাল ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এলিমেন্টাল ক্লাসিফিকেশনে আমরা কি পাচ্ছি বলো? অ্যালডিহাইড, কিটোন, অ্যারোমেটিক কম্পাউন্ড। আর এছাড়া আরো অনেক কিছু আছে। দ্যাট ইজ এক্সাম্পল, দ্যাট ইজ আ লিটল বিট এক্সাম্পল, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট হাউ ইটস ক্লাসিফাইড। Into the biological composition or biological analysis, you are getting that amino acid, protein, nucleotide, fat, lipid, right? Understood? ইয়েস স্যার। বুঝা গেল? আপ টু দিস মাচ ক্লিয়ার? আপ টু দিস মাচ ক্লিয়ার? আচ্ছা পুরো ইউনিট, পুরো এটা পড়িয়ে নেই, তারপরে উই উইল সাম আপ দ্য থিংস। ওকে ওকে, আপ টু দিস মাচ এনি কাইন্ডস অফ প্রবলেম? সো দ্যাট আমরা কি পেলাম, আমরা প্রথমে অর্গানিক গুলোকে আলাদা করে নিলাম, তারপরে ইনঅর্গানিক কে আলাদা করলাম। ইনঅর্গানিক কে আলাদা করলে আমাকে কি করতে হচ্ছে? লিভার বা লিভকে নিতে হচ্ছে, ওয়াটারকে বাইরে বের করতে হচ্ছে, বার্ন করতে হচ্ছে, তারপর আমরা অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করে আমরা কি পেলাম বলো? অ্যানালাইসিস করে পেলাম ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো থাকে আমরা ইনঅর্গানিক কম্পাউন্ডে। তারপরে আমরা পেলাম কিছু কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স লাইক সালফেট, ফসফেট, দে অল আর ফাউন্ড ইন দ্য অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন। অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন আমরা এটা পেলাম। তারপরে আমরা কি পেলাম? লিভিং অর্গানিজমে দুটো ভাগ থাকে, আমরা এলিমেন্টাল ক্লাসিফিকেশনে পাচ্ছি এলডিহাইড, কিটোন বডি, রাইট? অ্যারোমেটিক কম্পাউন্ড, ভেরিয়াস টাইপ অফ। আর আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, লিপিড, প্রোটিন, নাইট্রোজেন, নিউক্লিওটাইড। ক্লিয়ার? এবার দেখো আমরা কি পড়বো বাবা? অ্যামাইনো অ্যাসিড পড়বো। হ্যাঁ, এই যে তোমাদের আমি বলছি, আমাদের মাস্টার ডিগ্রিতে শুধু প্রোটিনটা পড়তে হয়েছে 50 পৃষ্ঠা, ঠিক আছে? আর তোমাদের প্রোটিন কতখানি আছে? প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড একটা প্যারা, বুঝতে পারছো? আমাদের 50 পেজ আপ। আমি যদি তোমাদেরকে বইটা দেখাই, আমাদের আমাদের বায়োকেমিস্ট্রি বইটা, এই যে দেখো, ইউ সত্যনারায়ণ, দেখতে পাচ্ছ? 1000-এর উপর পেজ। এটা আমাদের মাস্টার ডিগ্রিতে পড়তে সেম জিনিস। মানে ওই জন্য যারা বায়োকেমিস্ট্রি নিয়ে যারা অ্যানালাইসিস করে, তোমরা দেখবে তোমাদের যেগুলো ফ্যাকাল্টি আছে না, যে কোনো জায়গার ফ্যাকাল্টি দেখবে, ইয়ের ফ্যাকাল্টি বেসিক্যালি এই বায়োলজির ফ্যাকাল্টি হয় জুলজি ব্যাকগ্রাউন্ড থেকে কম হয়, কারণ জুলজি ব্যাকগ্রাউন্ডে ওরা বেশি পড়াশোনা করে না, এদিক ওদিক করে চালিয়ে দেয়, কারণ জেনারেল সাবজেক্ট তো। বেশিরভাগ তুমি ফ্যাকাল্টি দেখবে বায়োকেমিস্ট্রি ফ্যাকাল্টি, বেশিরভাগ ফ্যাকাল্টি দেখবে বায়োটেকনোলজির ফ্যাকাল্টি। বায়োটেকনোলজি আর বায়োকেমিস্ট্রি এই দুটো সায়েন্স থেকে বেশি আসে, আর মেডিকেল ফ্যাকাল্টি বেশিরভাগ। এই যে তোমাদের যতগুলো আছে না, বেশিরভাগ শুধুমাত্র প্ল্যান্টের পার্টটা বাদ দিয়ে তোমাদের জুলজির যত পার্ট আছে সেগুলোকে আমার মানে আমরা যে কতবার পড়েছি ওই কান্ট ইমাজিন। আমাদের বায়োকেমিস্ট্রিতেও আছে, অ্যানাটমিতে আছে, ফিজিওলজিতে আছে সারাদিন। মানে এগুলো ইটস আ পার্ট, ইটস আ মাদার পার্ট। তোমাদের যেমন হিউম্যান ফিজিওলজিটা আছে, তোমাদের হিউম্যান ফিজিওলজি ইজ দ্য ওয়ান পার্ট। আমরা যে হিউম্যান ফিজিওলজি পড়ি এবং পড়াই তার একটা ফ্র্যাকশন আছে, তোমাদের তার একটা ফ্র্যাকশন আছে। আমি আগের বার রেসপিরেটরি সিস্টেমের ক্লাস নিয়েছিলাম, 12টা ক্লাস নিয়েছিলাম শুধু এমএলটি তে, মানে রেসপিরেটরি সিস্টেম পড়াতে, বুঝতে পারছো? তাও আবার ছোট ছোট স্লাইডে। মানে তোমাদের একটা শুধু ফ্র্যাকশন আছে, তোমরা তো 11-12 লেভেল, কারণ এই স্ট্যান্ডার্ডই কোশ্চেন হবে। চলো এবার আমরা কি পড়বো? অ্যামাইনো অ্যাসিড আর অর্গানিক কম্পাউন্ড। তাহলে অ্যামাইনো অ্যাসিড অর্গানিক কম্পাউন্ড মিন্স হিয়ার শুড বি কার্বন, রাইট? contain an amino group and an acidic group. বোঝা গেল? দেখতে পাচ্ছ
কি কি থাকছে বলো? এমাইনো গ্রুপ থাকছে, তার সাথে কি থাকছে? অ্যাসিডিক গ্রুপ। এখানে চলে আসো, আমরা দূরে যাব না, আমরা সঙ্গে সঙ্গে আমরা না বেশিরভাগ পিকচারাইজ করে পড়াশোনা করার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা এখানে চলে আসো তো বাবা, এখানে দেখো তো, এখানে দেখো, এটা তো জুইটারাওন, জাস্ট এ সেকেন্ড, এই যে দেখো চলে এসছি আমি। হ্যাঁ দেখো বাবা, দেখো এখানে কার্বন, তো এটা একটা কার্বন, এটা কি? অ্যাসিডিক গ্রুপ। আর এটা কি? এমাইনো গ্রুপ। আর এটা কি? ভেরিয়েবল রিজিয়ন। এই যে এইচটা, এই আরটা, এটা হচ্ছে ভেরিয়েবল। এইচ থাকলে, আমি পরে পড়াচ্ছি, এইচ থাকলে গ্লাইসিন, CH3 থাকলে অ্যালানিন, CH2OH থাকলে সেরিন, গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, আইসোলাইসিন, এরকম অনেক অ্যামাইনো অ্যাসিড আছে। তোমাদের যতখানি সিলেবাসে আছে ততটুকুই পড়াবো, বুঝতে পেরেছো? তোমরা দেখো এই পুরো পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, এই আরটাই শুধু ভেরিয়েবল, দেখতে পাচ্ছ? এখানে এইচ আছে, CH3 আছে, CH2OH আছে, বোঝা গেল? তাহলে দে অল আর দ্য অ্যামাইনো অ্যাসিড। এবার কোশ্চিন, স্যার অ্যামাইনো অ্যাসিড কি দিয়ে তৈরি? তোমরা দেখো, কার্বক্সিল গ্রুপ এন্ড অ্যানাদার ওয়ান ইজ দা অ্যামাইনো গ্রুপ। কার্বক্সিল গ্রুপ মানে অ্যাসিডিক গ্রুপ একটা, আর একটা দেখো, দেখতে পাচ্ছ? একটা অ্যাসিডিক গ্রুপ, আর একটা দেখো অ্যামাইনো গ্রুপ। ক্লিয়ার? আর কোথায় থাকছে বাবা? কার্বনের সাথে লেগে থাকছে, দেখো, এই যে দেখো, বুঝতে পেরেছো? একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, আর একটা কি থাকবে? আরেকটা কি থাকবে? অ্যাসিডিক গ্রুপ থাকবে। কার সাথে লেগে থাকবে? দেখো, অন দা সেম কার্বন। একটাই কার্বনে ছিল তো, না আলাদা আলাদা কার্বনে ছিল? দেখো তো, কার্বন কি রে? একটাই তো, না আলাদা আলাদা? একটাই কার্বন, সেম কার্বন। আন্ডারস্টুড? ওকে ওকে, উই হ্যাভ টু লার্ন লটস অফ থিংস। সি, সো দ্যাট, এবার দেখো আলফা কার্বন মানে কি বলেছে? এটা একটা এক্সাম্পল। দে আর কল্ড আলফা অ্যামিনো অ্যাসিড। যদি এটা আলফা কার্বনে প্রেজেন্ট থাকে তখন সেটাকে বলা হয় আলফা অ্যামিনো অ্যাসিড। এটা শুধুমাত্র একটা এক্সাম্পল। হ্যাঁ, দেখো, দে আর সাবস্টিটিউট অফ মিথেন। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট, they are substitute of methane. Then the question might be occurred, amino acid is a substitute of methane, ethene, various type of substance. তো এবার কিন্তু কোশ্চিন আসতে পারে, অ্যামাইনো অ্যাসিড কার সাবস্টেন্স ও কার সাবস্টিটিউট? মিথেনের সাবস্টিটিউট। বোঝা গেল? আমি আবারও বলছি, আমি কিন্তু কোশ্চিন বেসড ফোকাস নয়, আমার ফোকাস কিন্তু কনসেপ্ট। কোশ্চিনের উত্তর তোমরাই দিতে পারবে। এবারে নিটের যা অবস্থা দেখতে পেয়েছো তো, যত ওই মুখস্থ করে গেছে, কোশ্চিন সলভ করেছে, একটা কোশ্চিন আসেনি। এবার যত তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে তত তোমরা ভাবতে পারবে, লজিক্যালি ভাবতে হবে। এবার নিট হয়ে গেছে, যার যত ভাবার ক্যাপাসিটি তার তত মার্কস। ওই মুখস্থের যুগ শেষ, আর কমনের যুগ শেষ। এবার প্রত্যেকটা এডটেক কোম্পানির গ্রোথ এবার নিচের দিকে নামতে শুরু করেছে, দেখতে পেয়েছো? ওই যে ধরে ধরে মুখস্থ দেখে নিও, মানে ওই পড়িয়ে দিয়ে দেখে নিও। তারা তো এটাও বলে না মনে হয়, দেখে নিও, ঠিক আছে? সি, দেখো, দেয়ার আর হচ্ছে বাংলার যে পিডাব্লিউটা আছে, এটা একদম ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কোচিং সেন্টার অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল। আমি মানে খোঁজ খবর নিয়ে দেখেছি, বাংলার আমাদের নিউ টাউনে যে আছে বিদ্যাপীঠ, বারুইপুরে বিদ্যাপীঠ আছে, আমি বারুইপুরের একদম কাছে থাকি, একদম কমপ্লিটলি ওস্ট। কারো সম্বন্ধে কিছু বলার মানে উচিত নয়, কিন্তু আমি ফিডব্যাক নিয়ে দেখেছি একদম বাজে পড়ায়। মানে নর্মাল যেগুলো ফ্যাকাল্টি আছে সেগুলোকে নিয়ে গিয়ে তুলেছে। তোমরা খোঁজ খবর নিয়ে দেখবে, সবকিছু ওস্ট, মানে বাংলার পিডাব্লিউটাতে। দেখো, দেয়ার আর 4 সাবস্টিটিউট গ্রুপস অকুপাই the 4 valency position. These are hydrogen, carboxyl group, amino group and variable region, that is R. কত সুন্দর জিনিস দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, কয়টা সাবস্টিটিউট আছে বাবা? এখানে দেখো কয়টা সাবস্টিটিউট আছে। একটা কার্বনে কয়টা সাবস্টিটিউট লেগে আছে? কয়টা? 4টা। One should be hydrogen, one should be hydrogen, another one should be carboxyl group, another one should be amino group and another one should be variable, right? এই ভেরিয়েবল রিজিয়নকে আমরা কি বলছি? আর। এর জন্য দেখো আরটা চেঞ্জ হচ্ছে, প্রথমে এইচ ছিল গ্লাইসিন, তারপর CH3 হলো অ্যালানিন, তারপর CH2OH হলো সেরিন, দেখতে পাচ্ছ? তো সেম কথাটাই আমি এখানে বলেছি। দেখো, ফোর বেসড অন দ্য নেচার অফ আর দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড। তোমরা একটা জিনিস নোটিস করেছো, এই আর এর উপর বেস করে কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে। এর জন্য এভরিথিং আর সেম, এই আটটাই চেঞ্জ। এইচ হলে গ্লাইসিন, CH3 হলে অ্যালানিন, CH2OH হলে সেরিন, দেখতে পাচ্ছ? এই আর এর উপর বেস করে কি হলো? অ্যামাইনো অ্যাসিড গুলোর নামকরণ হলো। ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আমি যেটা বুঝলাম, অ্যামাইনো অ্যাসিড ইজ কম্পোজড উইথ অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো গ্রুপ। আন্ডারস্টুড? ফার্স্ট লাইন।
Second line we have understood that there should be present COOH, there should be present H, there should be present NH2, মানে এমাইনো গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, হাইড্রোজেন থাকবে, এগুলো কমন। বোঝা গেল? আর এগুলো সব একটাই কার্বনে থাকবে, আর তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে আর। আর ইজ আ ভেরিয়েবল রিজিয়ন। আর এর উপর বেস করে কিসের নাম হয়? অ্যামাইনো অ্যাসিডের নাম হয়। একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে, লিখে লিখে পড়ে বাবা। গ্লাইসিন মানে এইচ, গ্লাইসিন ইজ দা কমন অ্যান্ড সিম্পলেস্ট অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পারছো? গ্লাইসিন ইজ দা কমন, ভেরি মাচ কমন। বোঝা গেল? এই পর্যন্ত ক্লিয়ার? তারপর দেখো আর দিস পজিশন, বাচ্চাদের জিনিস। এই যে দেখ বাবা, যদি যদি এইচ থাকে সেটাকে বলা হয় গ্লাইসিন, যদি মিথাইল গ্রুপ থাকে সেটাকে বলা হয় অ্যালানিন, যদি হাইড্রোক্সাইল মিথাইল থাকে সেটাকে বলা হয় সেরিন। দেখ তো সহজ জিনিস। দেখো, দেখতে পাচ্ছ? যদি এইচ থাকে সেটাকে বলা হচ্ছে গ্লাইসিন, যদি মিথাইল গ্রুপ মানে CH3 গ্রুপ থাকে সেটাকে বলা হচ্ছে অ্যালানিন। তারপরে দেখো যদি হাইড্রোক্সাইল মিথাইল গ্রুপ থাকে, OH মানে কি রে? হাইড্রোক্সাইল তো। OH শুনোনি তোমরা? হাইড্রোক্সাইল OH, একটা হচ্ছে H মানে হাইড্রোজেন আয়ন, আর একটা হচ্ছে OH মানে হাইড্রোক্সিল আয়ন। মনে পড়ছে? PH, পাওয়ার অফ হাইড্রোজেন, মনে পড়ছে? ইয়েস স্যার। তো একটা H মানে হাইড্রোজেন আর OH মানে হাইড্রোক্সাইল। তো দেখো CH2OH আছে, হাইড্রোক্সাইল গ্রুপ আছে, এটাকে বলা হয় সেরিন। এই পর্যন্ত ক্লিয়ার? H থাকলে গ্লাইসিন, CH3 থাকলে মানে মিথাইল গ্রুপ থাকলে অ্যালানিন, আর CH2OH থাকলে সেরিন। তোমরা মুখস্থ করবে এগুলো, আমাদের অনেক মুখস্থ, মানে এগুলো পড়ে পড়ে তুমি আমাদের বইটাতে দেখবে। জাস্ট আ সেকেন্ড, তোমাদের শুধু এটা দেখাই আমাদের কতগুলো অ্যামাইনো অ্যাসিড গ্রুপ আছে। দেখো আমাদের 3 পেজ শুধু অ্যামাইনো অ্যাসিড আছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো অ্যামাইনো অ্যাসিড গ্রুপ, দেখতে পাচ্ছ? পরের পেজ উল্টাবো, আমি দেখে অবাক, এখানে মাত্র 3টে আছে। দেখো পুরো অ্যামাইনো অ্যাসিড গ্রুপ, দেখতে পাচ্ছ? তারপর পেজ 4 পেজ শুধু অ্যামাইনো অ্যাসিডই পড়তে হয়, কি কি দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? দেখো there are 20 আর shown in 9.1। 9.1 কোথায়? ঠিক আছে পরে দেখছি। হ্যাঁ দেখ, তারপরে আমরা কোথায় চলে আসি? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নাও উই আর কামিং, আমরা কিন্তু ভিতরে ঢুকছি। হ্যাঁ, the chemical and physical property of amino acid are essentially the amino, carboxyl and R functional group। দেখতে পাচ্ছ কি কি কেমিক্যাল প্রপার্টিজ? দেখো বাচ্চাদের জিনিস তখন ধরে পড়াচ্ছি। অ্যামাইনো থাকবে মানে NH2 থাকবে, তারপর কি থাকবে বলো? কার্বক্সিল গ্রুপ থাকবে, আর একটা R ফাংশনাল গ্রুপ থাকবে, রাইট? রাইট, based on the number of amino and carboxyl group there are acidic, basic। বোঝা গেল? নাম্বারের উপর বেস করে, কার নাম্বারের উপর বেস করে বাবা? অ্যামিনো এন্ড কার্বক্সাইল, মানে NH2 এর উপর বেস করে আর COOH এর উপর বেস করে। এর উপর বেস করে আমরা বলতে পারি এটা কি অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড না বেসিক অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? দেখো অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল দেখো, গ্লুটামিক অ্যাসিড, একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবে। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, এগুলো থেকে কোশ্চিন, তোরা কিন্তু ভাবিস না যে এগুলো গল্প। দে অল আর দ্য কোশ্চিনস। What are the example of acidic amino acid? That is glutamic acid. Basic amino acid, lysine। দেখতে পাচ্ছ? Basic amino acid, lysine. Neutral amino acid, valine। ক্লিয়ার? তাহলে তিনটা মুখস্থ করবে, তিনটা একদম মুখস্থ করে ফেলো। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড মিন্স অ্যাসিডিক মানে pH কত হবে রে বাবা? 7 এর নিচে। অ্যাসিডিক মানে কি? pH 7 এর নিচে। আর বেসিক মানে কি? pH 7 এর উপরে। আর নিউট্রাল মানে কি? pH হবে 7। কত ইজি জিনিস, বুঝতে পারছো? অ্যাসিডিক মানে 7 এর নিচে, আর বেসিক মানে 7 এর উপরে। pH স্কেলটা কত থেকে কত জানো? 0 থেকে বলো 14, 0 থেকে 14। আর মাঝখানে কত থাকবে বাবা? 7। তাহলে 0 থেকে 7 হলে সেটাকে বলা হয় অ্যাসিডিক, 7 থেকে 14 হলে সেটাকে বলা হয় বেসিক, আর মাঝে যদি হয় সেটাকে বলা হয় নিউট্রাল। তাহলে অ্যাসিডিকের উদাহরণটা বলো। অ্যাসিডিক, গ্লুটামিক অ্যাসিড। বেসিক, লাইসিন। নিউট্রাল, ভ্যালিন। বলো বলো বলো। অ্যাসিডিক বলো বলো। গ্লুটামিক অ্যাসিড। গ্লুটামিক অ্যাসিড। বেসিক, লাইসিন, নিউট্রাল, মেলানিন, ভ্যালিন। ক্লিয়ার? আর অ্যাসিডিক, বেসিক আর নিউট্রাল, এই তিনটা জিনিস বুঝলে? অ্যাসিডিক মানে pH কত? 7 এর নিচে। বেসিক মানে pH কত? 7 এর উপরে। আর নিউট্রাল মানে pH কত? 7। ক্লিয়ার? একদম ক্লিয়ার? দেখো
Similarly, there are aromatic amino acid like tyrosine, phenylalanine, tryptophan. এর মতো কি আছে আরো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আছে, যেমন টাইরোসিন, phenylalanine, tryptophan. A particular property just a second. A particular property of amino acid is ionizable nature of NH2 and COOH. এটা মনে হয় বুঝলে না। দেখো অ্যামাইনো অ্যাসিডের একটা পার্টিকুলার কি আছে বলো, একটা পার্টিকুলার একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য বলো তো? বৈশিষ্ট্যটা এটাই, আয়োনাইজেবল নেচার। মানে আয়োনাইজেবল নেচার মানে ইজ ইট আয়ন, একটা আয়ন কি হয়, পজিটিভ হয় আর নেগেটিভ হয়, মানে চার্জেবল। বুঝতে পারছো? এই আয়োনাইজেবল নেচারের উপর বেস করে কিসের উপর বেস করে আয়োনাইজেবল নেচার হয়? NH2 এর উপর বেস করে আর COOH এর উপর বেস করে। হেন্স দ্য সলিউশন। এখানে কি কমেন্ট, জাস্ট এ সেকেন্ড থামো, জাস্ট এ সেকেন্ড। এই দেখো অ্যারোমেটিক মানে কি জিনিস বুঝতে পারছো? দেখো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড আর দ্য টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড দ্যাট কন্টেইন অ্যারোমেটিক রিং। বুঝলে? এই কোশ্চেন কিন্তু আসে, হোয়াট ডু ইউ মিন বাই অ্যারোমেটিক? বড় কোশ্চেন তো আসবে না, অপশনই দেবে। অ্যারোমেটিক মানে ওখানে একটা রিং থাকবে, সাইক্লিক অ্যারোমেটিক রিং, তার সাথে কনজুগেটেড ডবল বন্ড থাকবে। কোথায় থাকবে? সাইড চেনে থাকবে। বোঝা গেল? আর অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের এক্সাম্পল কি বলো? অ্যারোমেটিক এক্সাম্পলটা কি বললাম বলো? এই যে দেখো টাইরোসিন, ফেনাইলঅ্যালানিন আর ট্রিপ্টোফ্যান। বুঝলে? অ্যারোমেটিক মানে ওর মধ্যে একটা সাইক্লিক রিং থাকবে, তার সাথে একটা ডবল বন্ড করে একটা কনজুগেটেড ডাবল বন্ড থাকবে। বোঝা গেল? সাইড চেনে। এটাকে বলা হয় অ্যারোমেটিক কম্পাউন্ড বা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? ক্লিয়ার? এবার তোমরা দেখো, ইন দ্য সলিউশন অফ ডিফারেন্ট পিএইচ দ্য স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড ইন চেঞ্জেস। পিএইচ যদি আলাদা হয় তাহলে কিন্তু স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার বাবা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? পিএইচ যদি আলাদা হয় অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এবার আমরা কি পড়বো, এই কনসেপ্টটা একদম মুখস্থ করে রাখবে। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোথায় প্লাস মাইনাস একসাথে আছে বলো তো, দেখে বলো কোন ছবিতে, হুইচ পিকচার ডিফাইন্স দ্য পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ বোথ ইন এ সেম পিকচার। কোন পিকচারে পজিটিভ আর নেগেটিভ চার্জ দুটোই আছে বলো? বিতে আছে, বিতে আছে, তাই তো? বিতে আছে পজিটিভ আর নেগেটিভ চার্জ। তোমরা বলো তো পজিটিভ আর নেগেটিভ একসাথে হলে কি হয়? নিউট্রাল। এর জন্য তোমরা পজিটিভে দিচ্ছ, নেগেটিভে দিচ্ছ, নিউট্রাল তো? নিউট্রাল। এটাকে বলা হয় জুইটার আয়ন। কি বলা হয়? জুইটার আয়ন। হুয়ার তোমরা এখানে যদি লক্ষ্য করে দেখো, দ্যাট ইজ পজিটিভ। এর জন্য অনুপমা এটা কি পজিটিভ? তো দেখো এটা পজিটিভ, এটা কত? এটা কি নেগেটিভ। আর মাঝখানে এটা দেখো নিউট্রাল। পজিটিভ নেগেটিভ দুটোই আছে, এটাকে বলা হয় জুইটার আয়ন। জুইটার আয়ন ইজ দ্য নাথিং বাট হোয়ার শুড বি পজিটিভ আয়ন এন্ড নেগেটিভ আয়ন। তাহলে আবার কোশ্চেন এক্সাম, হোয়াট ডু ইউ মিন বাই জুইটার আয়ন? মানে কি থাকবে? পজিটিভ চার্জ থাকবে আর নেগেটিভ চার্জ থাকবে। বোঝা গেল? রূপ কি নাম তোমার? রূপসান। বুঝতে পারছো? পজিটিভ আর নেগেটিভ দুটো চার্জই কিন্তু থাকবে কোথায় বাবা? দেখো জুইটার আয়নে। সেই জন্য বিটাকে কি বলা হয়েছে? জুইটার আয়ন। এবার তোমরা জুইটার আয়ন আর একটু বড় করে পড়ে নাও। এই যে দেখতে পাচ্ছ জুইটার আয়নে কি থাকবে দেখো, বোথ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ। সেই জন্য এদেরকে বলা হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল। এরা পজিটিভও নয়, নেগেটিভও নয়। বুঝতে পারছো? আর এক্সাম্পল দেখো বাবা, এই যে দেখো মাইনাস NH3 প্লাস থাকবে আর COO মাইনাস থাকবে। দেখতে পাচ্ছ? জুম করো, জুম করো জুইটার আয়নের। আমি যে কমেন্টটা অ্যাড করেছি দেখতে পাচ্ছ? ওটাই তো লেখা আছে না আলাদা কিছু লেখা আছে? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে জুইটার আয়ন মানে ওখানে পজিটিভ এন্ড নেগেটিভ বোথ চার্জ থাকবে, দে আর ইলেকট্রিক্যালি নিউট্রাল। তাহলে কোশ্চেন কিন্তু আসে, নিউট্রাল অ্যামাইনো অ্যাসিড ইজ কল্ড জুইটার আয়ন। ক্লিয়ার? দেখো পজিটিভ নেগেটিভ দুটোই আছে। এবার আমরা কিন্তু অ্যামাইনো অ্যাসিড থেকে সরে, তাহলে অ্যামাইনো অ্যাসিডটাকে একটুখানি সাম আপ করে নেই, শুনে নাও। দেখো অ্যামাইনো অ্যাসিড বাবা কিছু নয়, অ্যামাইনো অ্যাসিড মিন্স দেয়ার শুড বি অ্যামাইনো গ্রুপ, দেয়ার শুড বি অ্যাসিড গ্রুপ, দুটো গ্রুপ থাকবে। আমরা দেখলাম কনস্ট্যান্ট তিনটা ফিগার থাকছে। কি কি ফিগার থাকছে? কনস্ট্যান্ট হাইড্রোজেন আয়ন থাকছে, কার্বক্সিল গ্রুপ থাকছে, আরেকটা কি থাকছে বলো? আরেকটা কি থাকছে বলো? আর
রাইট? আর হাইড্রোজেন কার্বক্সিল গ্রুপ, আরেকটা কি থাকছে, আরেকটা আর গ্রুপ NH2 এমাইনো গ্রুপ তো, হ্যাঁ এমাইনো হ্যাঁ গ্রুপ, স্যার আর একটা আর শুড বি ভেরিয়েবল। আর এর উপর বেস করে এমাইনো গ্রুপ গুলোর নাম হয়, যদি এইচ থাকে সেটাকে বলা হয় গ্লাইসিন, যদি CH3 থাকে সেটাকে বলা হয় অ্যালানিন, যদি CH2OH থাকে সেটাকে কি বলা হয় সেরিন। ইয়েস অর নো? সেরিন। এবার আমরা পড়লাম দেয়ার আর থ্রি টাইপস অফ অ্যাসিডিক, তাকে বলো অ্যাসিডিক এর এক্সাম্পল আমরা দেখলাম যে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড ইজ দ্য গ্লুটামিক অ্যাসিড। বেসিক অ্যামাইনো অ্যাসিড কি বললাম বলো, সেরিন বললাম, আরেকটা কি বললাম সরি লাইসিন লাইসিন ভ্যালিন লাইসিন, সরি বেসিকটা লাইসিন, আর থার্ড ওয়ান ইজ দ্য নিউট্রাল, নিউট্রাল কি ভ্যালিন। ভ্যালিন ভ্যালিন, ক্লিয়ার? এই তিনটে জিনিস পড়লাম, রাইট, এমাইনো অ্যাসিড সম্বন্ধে। তারপর আমরা কি বললাম, অ্যারোমেটিক কম্পাউন্ড পড়লাম। অ্যারোমেটিক কম্পাউন্ড মানে কি থাকবে, একটা অ্যারোমেটিক রিং থাকবে, তার সাথে কি থাকবে, একটা সাইড ডবল বন্ডের কনজুগেটেড থাকবে, রাইট, এটা পড়লাম। তারপরে আমরা কি পড়লাম বলো, এরা এই যে NH2, এই যে দেখতে পাচ্ছ, এটা বুঝতে পারছো, এটার এক্সাম্পলটা এখানে বুঝতে পারছো, NH2 আর COOH এরা কি আয়োনাইজেবল, মানে এরা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। সেই জন্য তোমরা দেখো প্রথম পিকচারে পজিটিভ, আর তৃতীয় নাম্বার পিকচারে দেখো নেগেটিভ, দেখতে পাচ্ছ? আর পজিটিভ আর নেগেটিভ দুটোই যখন একসাথে থাকছে সেটাকে বলা হয় জুইটার আয়ন। আন্ডারস্টুড? একদম ক্লিয়ার বাবা, একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার ওকে ওকে ওকে, এবার কিন্তু আমরা কিন্তু অন্যদিকে যাচ্ছি একটু, হ্যাঁ, এবার একটুখানি লিপিডটা পড়বো আমরা, এবার একটুখানি কি পড়বো বাবা, লিপিড পড়বো। দেখ, আজকে কিন্তু আমি 10টা 1 সেকেন্ড লেট করতে পারবো না, আমার 10টা থেকে আমার কলেজে পরীক্ষা, ঠিক আছে, মানে পরীক্ষা নিতে হবে, আমি না গেলে গেট খোলা হবে না, মানে নিচের গেটটা খোলা হয়, উপরের গেটটা পারমিশন ছাড়া খোলা হয় না। আর আজকে আমাদের বাচ্চাগুলোর পরীক্ষা শেষ, তারা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, সেই জন্য পরীক্ষাটা 10টা থেকে করা হয়েছে, মানে 10:30 থেকে পরীক্ষা, 10টায় করা হয়েছে। আর ন্যাচারাল দিনে আমার 10:30 থেকে কলেজ থাকে, মানে ওই দিন হালকা 10টা 10-15 পর্যন্ত টানা যাবে, কিন্তু আজকে একদম আই এম বাউন্ড, মানে আমি ওই ড্রেসেই বসে আছি, শুধু আইডেন্টি কার্ডটা মানে হ্যাং আপ করবো আর যাবো। দেখো, এবার লিপিড আর জেনারেলি ওয়াটার ইনসলিবেল। লিপিড কি ওয়াটার সলিবেল? ওয়াটার ইনসলিবেল মানে কি, তোমরা দেখবে তো বাটার টাটার জলে দিবে তো গলে কি? গলে যাবে না, তুমি ওয়েল ফ্যাট এগুলো কি জলে ভিতরে ঢুকবে? না ঢুকবে না ওয়েল কি, আরে ওয়েলও তো লিপিড। মোম জলে ভাসে, মোম উম, ভাসে, ভাসবে ভাসে, হ্যাঁ হ্যাঁ ভাসে, মানে ডিজলভ হয়, হয় না, ডিজলভ হয় না মানে কি ইনসলিবেল, রাইট? হুম তাহলে লিপিড আর জেনারেলি ইনসলিবেল, বুঝলে? অনেক নতুন নতুন জিনিস জানবে। দেখো, দে আর সিম্পল ফ্যাটি অ্যাসিড, দে কুড বি, মানে সব থেকে লিপিডের সিম্পল ভার্সন কে বলা হয় ফ্যাটি অ্যাসিড। একদম একদম মুখস্থ করে ফেলো, সব থেকে লিপিডের সিম্পল ভার্সন কে কি বলা হয়, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড হ্যাজ এ কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু এন আর। আমরা তো এগুলো পড়াতে বিশ্বাস নয়, আমরা ছবিতে চলে যাব। দেখো দেখো, এই বাবা দেখো, ফ্যাটি অ্যাসিড কি গ্রুপ নিয়ে গঠিত, আর আরে কি আছে বাবা, দেখো CH3, বোঝা গেল? দেখো এটা তো আর, ফ্যাটি অ্যাসিড কি থাকে, CH3 গ্রুপ থাকে, CH3 মানে একটা আর গ্রুপ থাকবে, আর একটা দেখো COOH কার্বক্সিল গ্রুপ থাকবে, বোঝা গেল? ইট ইজ দ্য সিম্পলেস্ট ফ্যাটি অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ দ্য সিম্পলেস্ট লিপিড, এটা সব থেকে সিম্পল লিপিড। ক্লিয়ার? দেখতে পাচ্ছ, ফ্যাটি অ্যাসিড আর কার্বক্সিল গ্রুপ অ্যাটাচ টু দ্য আর, দেখতে পাচ্ছ? একদম ক্লিয়ার? তারপর দেখো, Yes, sir. আর গ্রুপ কুড বি কি কি হতে পারে, CH3 হতে পারে, CH2OH হতে পারে, মিথাইল হতে পারে, এই যে এখানে। আচ্ছা, এমাইনো অ্যাসিডে মিথাইল হলে সেটাকে কি বলি রে, এমাইনো অ্যাসিডে মিথাইল হলে কি বলি, দেখ, অ্যালানিন। ইয়েস অর নো? Alanine. অ্যালানিন, হুম একদম রিলেট করতে পারছো তো? আর মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, ওর হায়ার কম্পাউন্ড CH2 হতে পারে, ঠিক আছে? এবার তোমরা একটা দেখো, এর কার্বন কত থাকবে, 1 থেকে 19টা কার্বন থাকতে পারে, বুঝলে? কটা কার্বন থাকতে পারে, একটাও থাকতে পারে 19, 1 থেকে 19। বাবা এখানে দেখতো কটা কার্বন আছে রে, 14টা না? দেখতো কটা কার্বন, 4 × C, 14টা, তার সাথে এটা একটা এটা একটা, কটা কার্বন হচ্ছে, 16টা। 16টা 1 থেকে 19টা কার্বন হতে পারে। এবার তাহলে আমার কোশ্চিন বলো, পালমিটিক অ্যাসিডে কটা কার্বন থাকে, হাউ মাচ কার্বন কন্টেইনস উইথ পালমিটিক অ্যাসিড, কয়টা বাবা বলো? 16টা 16টা। কোশ্চিন কিন্তু আসে মুখস্থ, একদম মুখস্থ। দেখ দেখ রে, এটাই তো লেখা আছে, পালমিটিক অ্যাসিড হ্যাজ 16 নাম্বার অফ কার্বন ইনক্লুডিং কার্বক্সিল কার্বন। আন্ডারস্টুড? কয়টা পড়লাম, পালমিটিক অ্যাসিড 16টা, রাইট? 16টা অ্যালকানয়েড অ্যাসিড হ্যাজ 20 কার্বন অ্যাটম ইনক্লুডিং দ্য কার্বক্সিল অ্যাসিড। দেখ, অ্যালকানয়েড আছে কি এখানে, আমি জানি না আছে কিনা, হলো অ্যালকানয়েড কি আছে, নেই, তাহলে মাথায় রাখবে, হ্যাঁ, আছে কি নেই, নেই, ঠিক আছে।
তাহলে অ্যারকানাইটে কত কার্বন থাকছে 20। তাহলে 16 কার্বন ফ্যাটি অ্যাসিডের নাম কি পালমেটিক অ্যাসিড, 20 কার্বন লিপিড অর ফ্যাটি অ্যাসিডের নাম কি বলো, 20 কার্বন ফ্যাটি অ্যাসিডের নাম কি বললে অ্যারকানয়েড অ্যাসিড। বোঝা গেল, বোঝা গেল 16 কার্বন ইজ পালমেটিক অ্যাসিড এন্ড 20 কার্বন ইজ বলো অ্যারকানয়েড অ্যাসিড। ঠিক, এবার দেখো ফ্যাটি অ্যাসিড মাইট বি স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড। ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড হতে পারে, আনস্যাচুরেটেড হতে পারে। স্যাচুরেটেড মানে উইথাউট ডাবল বন্ড, স্যাচুরেটেড মানে কোনো প্রকার ডাবল বন্ড থাকবে না। আর আনস্যাচুরেটেড ডিফাইন দ্যাট ওয়ান অর মোর ডাবল বন্ড, ক্লিয়ার। and unsaturated there should be one double bond, there should be two double bond, they all are the unsaturated। বোঝা গেল, তাহলে স্যাচুরেটেড there should not be any kinds of double bond, স্যাচুরেটেড এ কোনো প্রকার ডাবল বন্ড থাকে না। আনস্যাচুরেটেড there should be, সেখানে কি থাকবে একটা বা একাধিক ডাবল বন্ড থাকে। একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলো, ক্লিয়ার, একদম ক্লিয়ার। তাহলে এখন পর্যন্ত কি কি বুঝলে বাবা, এখন পর্যন্ত বুঝলে সবথেকে সিম্পলেস্ট ফ্যাটি অ্যাসিড কি বলো, সবথেকে সিম্পলেস্ট লিপিড কি বলা হয়, সিম্পলেস্ট ফ্যাটি অ্যাসিড। তারপর কি বুঝলে ফ্যাটি অ্যাসিডের কি থাকে বলো বল বাবা, কার্বক্সিল গ্রুপ কার সাথে যুক্ত থাকে, আর এর সাথে যুক্ত থাকে। তারপর কি বুঝলে আর মাইট বি CH3 ইথাইল, আর মাইট বি C2H5 ইথাইল, আন্ডারস্টুড। তারপর কি বুঝলে কার্বন কত থাকবে 1 থেকে 19। তারপর কি বুঝলে পালমেটিক অ্যাসিড কন্টেইনস 16 নাম্বার অফ কার্বন, অ্যারো তারপর অ্যারকানয়েড অ্যাসিড contain 20 number of carbon, and there should be two types of fatty acid, one is saturated fatty acid and another one is the unsaturated fatty acid। Saturated fatty acid means there should be one there should not be any kinds of double bond, and unsaturated fatty acid মানে সেখানে কি থাকবে বাবা বলো, ডাবল বন্ড, একটাও থাকতে পারে একাধিক থাকতে পারে, ক্লিয়ার। নাও দেখো এবার চলে আসো, another simple lipid is glycerol which is ট্রাইহাইড্রোক্সিপ্রোপেন। আছে কি গ্লাইসারল, এগুলো থাকলে না খুব ভালো হয় বুঝলি, এগুলো যদি ছবি থাকে, এই দেখ দেখ ট্রাইহাইড্রোক্সিপ্রোপানল। বাবা দেখো তো কয়টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, দেখো তো বাবা, একটা দুটো তিনটে, তো সেটাকে সেই জন্য বলা হচ্ছে কি ট্রাই। তিনটা মানে ট্রাই, চারটা মানে টেট্রা, পাঁচটা মানে পেন্টা, ছয়টা মানে হেক্সা, রাইট রাইট, আর ওয়ান মানে মোনো, টু মানে ডাই, ভেরি গুড। তাহলে এটা দেখো ট্রাই হাইড্রোক্সি হেক্সা, হেক্সা মানে কটা হবে রে, হেক্সা মানে 6টা বন্ড থাকবে, রাইট, 6টা বন্ড থাকবে, লাইক হেক্সাগোনাল শেপ। বাবা তোমরা এখানে যদি লক্ষ্য করো এটা কি হেক্সাগোনাল না, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা, হেক্সাগোনাল। তো এটাকে গ্লাইসারলকে কি বলা হয় বাবা বলো, ট্রাই হাইড্রোক্সি হেক্সাগোনাল, সরি ট্রাইহাইড্রোক্সিপ্রোপেন। বোঝা গেল। মেনি অফ লিপিড হ্যাভ বোথ গ্লাইসারল এন্ড ফ্যাটি অ্যাসিড। অনেক লিপিড আছে যাদের মধ্যে গ্লাইসারলও থাকবে ফ্যাটি অ্যাসিডও থাকবে, বুঝলে। এবার দেখো ফ্যাটি অ্যাসিড আর ফাউন্ড ইন স্ট্রেটিফাইড গ্লাইসারল, দে ক্যান বি দেন মোনোগ্লাইসারাইড। বুঝতে পারছো, মানে বাবা এই গ্লাইসারলকে স্ট্রেটিফাইড যদি করিস, স্ট্রেটিফাইড মানে সংশ্লেষ, গ্লাইসারল থেকে যদি স্ট্রেটিফাইড করা হয় সেটাকে বলা হয় কি গ্লাইসারাইড। গ্লাইসারলকে স্ট্রেটিফাইড করলে কি বলা হয়, গ্লাইসারাইড। মানে গ্লাইসারল থেকে ডিরাইভ হচ্ছে কি গ্লাইসারাইড। একটা হলে মনোগ্লাইসারাইড, দুটো হলে ডাইগ্লাইসারাইড, তিনটা হলে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইডের সাথে আমার খুব ভালো সম্পর্ক, কারণ আমরা যে লিপিড প্রোফাইল টেস্ট করি না, জানো তোমরা লিপিড প্রোফাইল টেস্ট করি এলএফটি, সরি লিপিড প্রোফাইল মানে লিপিড প্রোফাইল টেস্টে আমরা না কি কি টেস্ট করি জানিস, এইচডিএল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন টেস্ট করি, এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন টেস্ট করি, তারপর টোটাল প্রোটিন টেস্ট করি, আর লাস্ট করি ট্রাইগ্লিসারাইড। বোঝা গেল। তাহলে আমরা কি বুঝলাম, লিপিড গ্লাইসারলও থাকতে পারে, তার সাথে ফ্যাটি অ্যাসিডও থাকতে পারে। বোঝা গেল। এবার দেখো গ্লাইসারল থেকে যেটা ডিরাইভ হচ্ছে সেটাকে বলা হয় গ্লাইসারাইড। গ্লাইসারাইডে একটা মোনোগ্লাইসারাইড, একটা ডাইগ্লিসারাইড আর একটা ট্রাইগ্লিসারাইড, বুঝলে। আর ট্রাইগ্লিসারাইড ইজ দ্য মোস্ট কমনেস্ট পার্ট। আমাদের ট্রাইগ্লিসারাইড নিয়ে বড় বড় অনেক কিছু পড়তে হয়। তোমরা শুধু এটা মাথায় রাখবে,
যদিও তোমাদের এখানে নেই, কিন্তু মাথায় রাখবে ট্রাইগ্লিসারাইড কি করে, এনার্জিকে স্টোর করতে সাহায্য করে। সেই জন্য দেখবে যেসব পেশেন্ট, যেসব মানুষরা হেলদি দেখবে তাদের কিন্তু কম, ইফ দে আর ইনটেকিং লেস নাম্বার অফ ইনগ্রিডিয়েন্টস দে ক্যান ইজিলি সার্ভাইভ। আমি পাতলা, আমাদের যদি লেস ওয়েট হয় আমরা কিন্তু সার্ভাইভ করতে পারি না। আমাদের কি ভাই, আমরা, কারণ আমাদেরকে এনার্জি প্রোভাইড করে না, আমাদের ট্রাইগ্লিসারাইড নেই তো, লিপিড নেই তো, কি করে এনার্জি প্রোভাইড করবে। আর তোমরা দেখবে যারা একটু হেলদি অনেকক্ষণ সার্ভাইভ করতে পারে, সেই জন্য আমরা বলি না লিপিড গুলো গলে গেলে তোর এনার্জি দিচ্ছে। এই যে লিপিড বলে মানে এই ট্রাইগ্লিসারাইড, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ These স্যার। are also called fat and oils based on the melting point. এই যে এতক্ষণ ধরে যে গল্পটা শোনালাম, ওয়েল, ওয়েল কি, আমরা এতক্ষণ যদি শুধু ওয়েল জানতাম, ওয়েল মানে কি রে, ওয়েলটা কি লিপিড, লিপিড জলে ভাসে, জলে ডোবে না ভাসে, না, ভাসে, ভাসে ভাসে। মানে ইনসলিবল, ভাসে মানে ইনসলিবল। তাহলে দেখো লিপিডের দুটো ভাগ, একটা ফ্যাট একটা ওয়েল, বুঝলে? দুটোর মধ্যে, দুটো কিসের উপর বেস করে, মেল্টিং পয়েন্টের উপর বেস করে। এই যে ওয়াক্স তোমরা জানো, মোম, এটাও এক ধরনের লিপিড, জানো কি, এটাও এক ধরনের হ্যাঁ লিপিড। স্যার। দেখো ওয়েল হ্যাভ লোয়ার মেল্টিং পয়েন্ট, জেনারেলি ওয়েল, গিংলি ওয়েল, জিন জেলি ওয়েল, and hence remain as the oil in winters. ওহো, মানে এই যে উইন্টার্সে যে ওয়েলটা ইউজ করে সেই ওয়েলের কথা বলছে, ঠিক আছে? ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ফ্রম দ্য ফ্যাট ফ্রম মার্কেট, বাচ্চার জিনিস। দেখো সাম লিপিড হ্যাভ, তাহলে বুঝলে মিল্টিং পয়েন্ট কার কম বলো, মিল্টিং পয়েন্ট হচ্ছে ওয়েলের কম, ফ্যাটের মিল্টিং পয়েন্ট বেশি। কম মানে কি, অল্পতে সে মিল্ক করে যায় মানে গলে যায়, আর ফ্যাটে অনেকগুলো টেম্পারেচার দিলে তবে গলবে, বোঝা গেল? আর ওয়েল কি সহজে গলে যায়। এবার দেখো সাম লিপিড হ্যাভ ফসফেট অ্যান্ড ফসফোরাইলেটেড অর্গানিক কম্পাউন্ড। আর কিছু কিছু লিপিড, বাবা এটা মাথায় রাখবে, কিছু কিছু লিপিডের সাথে ফসফেট যুক্ত হয়, সেগুলোকে বলা হয় ফসফোলিপিড। শুনেছো ফসফোলিপিড, বাবা শুনেছো ফসফোলিপিড? আরেকটা কি, আরেকটা ফসফোরাইলেটেড, এলপিএস তোরা শুনেছিস তো, লাইপোপলিস্যাকারাইড, ইয়েস স্যার। লিপোপলিস্যাকারাইড, লিপোপলিস্যাকারাইড মানে জানিস, লিপিড প্লাস পলিস্যাকারাইড। এটা কি কি বলা হয়, লিপোপলিস্যাকারাইড। বাবা কোথায় থাকে রে, ওই যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, সেল ওয়ালে থাকে, থাকে না এলপিএস, লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড এলপিএস থাকে না, লাইপোপলিস্যাকারাইড থাকে, বোঝা গেল? তাহলে লিপিডের সাথে ফসফেট যুক্ত হলে সেটাকে বলা হয় ফসফোলিপিড। ক্লিয়ার? দে আর ফাউন্ড ইন সেল মেমব্রেন। কোথায় থাকে বাবা, সেল মেমব্রেনে থাকে। একদম মাথায় রাখবে, লাইপোপলিস্যাকারাইড, ও সরি, ফসফোলিপিডের একটা এক্সাম্পল হচ্ছে লিসিথিন। কি বলো, লিসিথিন। ক্লিয়ার? লিসিথিন। হোয়াট আর দ্য এক্সাম্পল অফ ফসফোলিপিড, লিসিথিন। ক্লিয়ার? কি বলো, লিসিথিন। ক্লিয়ার? Some tissue, especially the neural tissue, have lipid with the more complex structure. এই যে নার্ভাস যে নিউরাল যে টিস্যু গুলো আছে না, লিপিডের সাথে আরো কমপ্লেক্স স্ট্রাকচার নিয়ে তারা তৈরি। হ্যাঁ, তাহলে বুঝলে ফসফোরাইলেটেড, আর যদি ফসফেট যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হয় ফসফোরাইলেটেড, বুঝলে? এই অর্গানিক কম্পাউন্ড মানে কি, কার্বন থাকবে, আর ফসফেট আছে, ফসফরাস আছে মানে কি, ফসফেট থাকবে। ক্লিয়ার? এবার দেখো এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে লিপিডটাকে বাবা একটুখানি সলিডিফাই করে দিচ্ছি, সলিডিফাই মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিচ্ছি, সাম আপ করে দিচ্ছি 30 সেকেন্ডে। দেখ লিপিড সব থেকে সহজ সিম্পল কি, ফ্যাটি অ্যাসিড, বোঝা গেল? ফ্যাটি অ্যাসিড কি থাকে, কার্বক্সিল গ্রুপের আর এর সাথে যুক্ত থাকবে, আর মাইট বি CH3, আর মাইট বি C2H3। আর সব থেকে আমরা বলো, তারপরে আমরা কি বললাম, পালমেটিক অ্যাসিড 16, অ্যারকানয়েড noitic acid কত 20, that might be saturated, that might be unsaturated. Saturated should be with without double bond, unsaturated should be there have lots of number of double bond. ক্লিয়ার? তারপরে আমরা বললাম যে লিপিড আরেকটা কি থাকে, লিপিডে গ্লাইসারল থাকতে পারে, আর গ্লাইসারলের আরেকটা নাম কি, ট্রাই হাইড্রোক্সি প্রোপেন। আর গ্লাইসারল, এই গ্লাইসারল একটা থাকতে পারে, গ্লাইসারল থেকে কি ডিরাইভড হয়, গ্লাইসারাইড ডিরাইভড হয়, একটা থাকলে মনোগ্লিসারাইড, দুটো থাকলে ডাইগ্লিসারাইড, তিনটা থাকলে ট্রাইগ্লিসারাইড, বুঝলে? তারপর বললাম লিপিডকে দুভাগে ভাগ করা হয় বেসড অন দ্য মেল্টিং পয়েন্ট, টু টাইপস দেয়ার ইজ, ওয়ান ইজ ওয়েল, অ্যানাদার ওয়ান ইজ দ্য ফ্যাট। ফ্যাট ওয়েল হ্যাভ দ্য লো মেল্টিং পয়েন্ট, ওয়েলের লো মেল্টিং পয়েন্ট, ফ্যাটের হাই মেল্টিং পয়েন্ট। ক্লিয়ার? তারপরে বললাম লিপিডের সাথে ফসফেট যুক্ত, ফসফরাস যুক্ত হলে সেটাকে বলা হয় ফসফোলিপিড। কোথায় থাকে বাবা, থাকে হচ্ছে সেল মেমব্রেনে। একটা উদাহরণ কি, লিসিথিন। ক্লিয়ার? 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 স্যার। একদম ক্লিয়ার। ওকে, লাস্ট ওয়ান সি,
living organism have a number of carbon compound in which heterocyclic ring can be found. বোঝা গেল? লিভিং অর্গানিজমে এ নাম্বার অফ কার্বন কম্পাউন্ড মানে কার্বন কম্পাউন্ড থাকে কোথায়? হেটেরোসাইক্লিক রিং এ। সাম অফ দিস আর নাইট্রোজেন বেস। বল নাইট্রোজেন বেস গুলো কি কি মনে পড়ছে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। ইউরাসিল কোথায় থাকে বাবা? আরএনএ থাকে ইউরাসিল, থায়ামিনের পরিবর্তে, রাইট? ইউরাসিল থাকে। এবার দেখো উই হ্যাভ ফাউন্ড টু অ্যাটাচ সুগার দ্যাট ইজ কল্ড নিউক্লিওসাইড। দেখ এবার একটা তোদের সহজ জিনিস সুন্দর ভাষায় বুঝিয়ে দিচ্ছি, সারা জীবন ভুলবি না। সারা জীবন কি করবি না? ভুলবি না। দেখ একদম ভুলবি না। নাইট্রোজেন বেস তাহলে তোমরা শিখে গেছো, নাইট্রোজেন বেস শিখে গেছো তো? নাইট্রোজেন বেস। এবার তোমরা দেখো, আর হ্যাঁ আমরা না যদি কোনো ক্রিটিক্যাল জিনিস বুঝি তখন আমরা না বোর্ডে বুঝবো। হ্যাঁ, আমার পিছনে বোর্ডও আছে। আমরা যখন ক্লাস করাই, আমি যখন ক্লাস করাই, যেগুলো জিনিস বোর্ডে বোঝানো সেগুলো জিনিস আমি বোর্ডেই বোঝাই। মানে তোদের ছাড়াও আমার সন্ধ্যাবেলা আরো 3টা পড়ানো আছে। তো যেগুলো জিনিস বোঝানোর জিনিসগুলো আমরা বোর্ড ওয়ার্ক করি, কারণ এখন কি বলতো, এখন তো স্মার্ট যুগ না, এখন এই পিপিটি বা এগুলো বেস্ট পড়াশোনা বেশি অ্যাট্রাকটিভ, বোঝা গেল? কিন্তু যেগুলো কিন্তু বোর্ড ওয়ার্ক তোদের মানতেই হবে, বোর্ড ওয়ার্কের মতো মজা কোথাও নেই, ঠিক আছে? তো যেগুলো জিনিস বোঝার আমরা ওখানে বুঝবো। আশা করছি এখন পর্যন্ত কোনো প্রয়োজন হচ্ছে বলে আমার মনে হয় না। দেখ খুব সহজ জিনিস, নাইট্রোজেন বেস গুলো তোমরা মাথায় আছে তোমাদের? নাইট্রোজেন বেস গুলো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল, রাইট? নাইট্রোজেন বেসের সাথে যদি সুগার যুক্ত হয় সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। আর বাবা সুগার দুটো হয়, একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার আর একটা রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার হলে সেটাকে বলা হয় ডিএনএ, আর যদি শুধু রাইবোজ সুগার হয় সেটাকে কি বলা হয় বলো? আরএনএ। আরএনএ, রাইট? এবার এর সাথে যদি ফসফেট যুক্ত হয় সেটাকে কি বলা হয় বল? নিউক্লিওসাইড। থাইট নয়, থাইট মানে শুধু সুগার, আর এর সাথে ফসফেট যুক্ত হলে সেটাকে কি বলা হয়? থাইট। ইয়েস অর নো? আর তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখো, উইথাউট ফসফেট নিউক্লিওটাইড ইজ কল্ড নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড NS, নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু বলো, বলো নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু বলো? নিউক্লিওসাইড প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু কি হবে? নিউক্লিওটাইড। টাইড। আর নিউক্লিওটাইড মাইনাস ফসফেট ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড। আর নাইট্রোজেন বেস প্লাস সুগার ইজ ইকুয়াল টু নিউক্লিওসাইড। ভেরি গুড। নাইট্রোজেন বেস প্লাস সুগার প্লাস ফসফেট ইজ ইকুয়াল টু টাইট। ক্লিয়ার? এটা খাতায় লিখে পড়ে নেবে। এরপর দেখবি নিটের কোশ্চেন এমন আসবে, বুঝতে পেরেছিস তো? 3-4টা দেখবি পর পর দেওয়া থাকবে, প্লাস মাইনাস, জাস্ট ইউ হ্যাভ টু জাস্ট টিক দ্যাট। পারবি তো? ক্লিয়ার? একদম। এবার পয়েন্ট আয়, তাহলে এই পর্যন্ত আমার কিন্তু বোঝানো কমপ্লিট, ঠিক আছে? এই পর্যন্ত বোঝানো কমপ্লিট। আমি জীবনে কোথাও লাইন ধরে পড়াই না, এই ফার্স্ট। এই পর্যন্ত বোঝানো কমপ্লিট, কেটে দিলাম মানে কমপ্লিট। দেখ তারপর এডিনোসাইন, গুয়ানোসাইন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিডিন, দে অল আর নিউক্লিওসাইড। বোঝা গেল? তাহলে বাবা নাইট্রোজেন বেস প্লাস সুগার এর সাথে দেখ এডিনিন প্লাস সুগার কি হবে? এডিনোসাইন। গুয়ানিন প্লাস সুগার কি হবে? গুয়ানোসাইন। থায়ামিন প্লাস সুগার কি হবে? থাইমিডিন। ইউরাসিল প্লাস সুগার কি হবে? ইউরিডিন। সাইটোসিন প্লাস সুগার কি হবে? সাইটিডিন। আন্ডারস্টুড? আন্ডারস্টুড? আর তার সাথে যদি তোরা ফসফেটটাকে ইউজ করে দিস, দেখ তাহলে অ্যাডেনিন প্লাস সুগার প্লাস ফসফেট কি হবে? অ্যাডিনাইলিক অ্যাসিড। হ্যাঁ ম্যাডাম যাচ্ছি, আপনি এখন যাচ্ছি। নেক্সট দেখ থায়ামিন প্লাস সুগার প্লাস ফসফেট কি হবে? থাইমিডিনিক অ্যাসিড। গুয়ানিন প্লাস সুগার প্লাস ফসফেট কি হবে? গুয়ানোলিক অ্যাসিড। তারপর দেখ ইউরাসিল প্লাস সুগার প্লাস প্লাস ফসফেট কি হবে? ইউরিডাইলিক অ্যাসিড। সাইটোসিন প্লাস সুগার প্লাস ফসফেট কি হবে? সাইটিডিলিক অ্যাসিড। তাহলে সব অ্যাসিড গুলো কি হবে? নিউক্লিওটাইড। আর উইথাউট অ্যাসিড সেগুলোকে বলা হয় নিউক্লিওসাইড। একদম ক্লিয়ার বাবা? কোনো সমস্যা?
এবার দেখ নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ কনসিস্ট উইথ নিউক্লিওটাইড এন্ড ডিএনএ আরএনএ ফাংশন ইজ বাচ্চার জিনিস জেনেটিক ফিনোমিনন। বোঝা গেল? তাহলে ডিএনএ আরএনএ সবাই কি নিয়ে গঠিত? নিউক্লিওসাইড না টাইড? বল, সাইড না টাইড? সাইড না টাইড? টাইড। নিউক্লিওটাইড। দেখ দেখ দেখ, এই যে নাইট্রোজেন বেস দেখতে পাচ্ছিস, ইউরাসিল, মানে একটা হচ্ছে পিউরিন, পিউরিনের মধ্যে কি থাকে? অ্যাডেনিন গুয়ানিন। আর পিরিমিডের মধ্যে কি থাকে? পিরিমিডের মধ্যে কি থাকে? গুয়ানিন আর সাইটোসিন, রাইট? ঠিক আছে, চলো 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 চলো, আবার নেক্সট ক্লাস এখান থেকে শুরু হবে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ সো মাচ। বলো বলো, বুঝতে পেরেছো? ফার্স্ট হ্যাঁ ফার্স্ট স্যার। বলো, একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? ঠিক আছে বাবা, হ্যাঁ আর এই পর্যন্ত এমসিকিউ করে আমি তোদেরকে দিয়ে দেবো। আমি বিকালের দিকে দেই, হ্যাঁ এখন উঠি, বিকালের দিকে দেই এমসিকিউ গুলো। ঠিক আছে, আমার অলরেডি ডাকতে ডাকতে চলে এসেছিস তো। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক থ্যাংক আছে। ইউ সো মাচ ফর